নমস্কার। আজকে আমরা কারক বিভক্তি পড়ব। তার আগে তোমরা আমাকে যারা অনলাইন ক্লাসে অলরেডি জয়েন করে গেছো অনেকেই, কেমন আছো সকলে? আচ্ছা, আশা করি সবাই ভালোভাবে মক টেস্ট দিচ্ছ প্রত্যেকে। আহ, এর আগের যে অংশগুলো আমরা পড়ে ফেলেছি সেগুলো থেকে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও। আর মক টেস্ট কেমন হচ্ছে সেটাও আমাকে জানিও। আর আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে এসএলএসটি বা পিএসসি যেটারই প্রিপারেশন তোমরা নাও না কেন এখনো, আহ, খুব মন দিয়ে পড়ো প্রত্যেকে, একদমই উদ্যম হারিও না। প্রত্যেকটা টেক্সট আমাদের কিন্তু ভীষণ খুঁটিয়ে পড়তে হবে, পাশাপাশি ব্যাকরণের যে দিকগুলো যেগুলো আমরা অনেক আগেই পড়ে এসেছি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেই বিষয়গুলো কিন্তু আরও একবার করে ঝালিয়ে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। তোমরা বৈঠকির অ্যাপে গিয়ে তোমরা মক টেস্টগুলো নিয়মিত দাও, সেটাই কিন্তু একমাত্র সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। আচ্ছা, এরপরে আজকে আমরা যে অধ্যায়টা পড়বো ব্যাকরণেরই একটা বিষয়, সেটা তোমরা অনেক ছোট থেকে ক্লাস 9-10 থেকে তোমরা পড়ে এসছো। মাধ্যমিক লেভেলের একটা একটা বিষয়, কারক বিভক্তি ও অনুসর্গ। এখানে আমার নতুন করে কিচ্ছু পড়ানোর নেই, তোমরা সবাই সব কিছু জানো। আহ, অনেকে আছো যারা হয়তো এখন কোনো স্কুলে চাকরি করছো, তারা আমার থেকে অনেক ভালো বেশি পড়াতে পারবে। কাজেই আমি এই ক্লাসে তোমাদের নতুন করে কিছু শেখাবো না, বরং যে তথ্যগুলো তোমাদের এসএলএসটি বা পিএসসির ক্ষেত্রে প্রয়োজনীয়, সেই তথ্য মানে তথ্যের দিকে মাথায় রেখে আজকের ক্লাসটা নেব। পাশাপাশি তোমাদেরকে কিছু টেকনিক বলে দেবো, যেই টেকনিকগুলো তোমরা অ্যাপ্লাই করে অনেক সহজে উত্তর করতে পারবে। গ্রামারের একটা খুব সমস্যার জায়গা হচ্ছে আমাদের অনেক কিছু গুলিয়ে যায়, একটার সঙ্গে আরেকটা আমরা অনেক সময় তালগোল পাকিয়ে ফেলি। আমরা আজকের ক্লাসটা যেভাবে করব, ক্লাসের শেষে অবশ্যই তোমরা এটা উপলব্ধি করবে যে আশা করি এরপর থেকে আর কোনো কিছু গুলিয়ে যাবে না, তোমরা অনেক সহজে সবকিছু মনে রাখতে পারবে। ঠিক আছে, এবারে আমরা নিজেদের পড়াশোনার দিকে চলে আসতে পারি। আজকে আমাদের বিষয় হচ্ছে কারক অকারক সম্পর্ক, পাশাপাশি বিভক্তি ও অনুসর্গ। আচ্ছা, প্রথমেই তোমরা সকলেই জানো যে কারক বলতে আমরা কি বুঝি। ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ককে আমরা কারক বলি। এই প্রসঙ্গে তোমাদের একটা সংস্কৃত ছোট্ট একটা অংশ মনে রাখতে হবে। এটাও তোমরা সকলেই জানো, তবুও প্রত্যেককে আমি বলবো যে যারা অনলাইন ক্লাস করছো এবং যারা অফলাইন ক্লাস করছো তারা তো প্রত্যেকের কাছেই খাতা কলম তো খোলাই আছে, কিন্তু যারা স্পেশালি অনলাইন করছো আমি বলবো তোমরা এটা অবশ্যই নোট করে নাও, অথবা তোমরা ভিডিওটাকে ল্যান্ডস্কেপ মোডে দিয়ে তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, সেভ করে রাখতে পারো ভবিষ্যতের ব্যবহারের জন্য। আচ্ছা, এবারে আমরা যে সংস্কৃত পংক্তিটা, আমাদেরকে পংক্তি বলবো না, একটা ছোট্ট অংশ তোমাদেরকে মনে রাখতে হবে, লিখে দিয়ে আমি এখানে নোট ডাউন করে নাও তোমরা। ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্বয় বা সম্পর্ককেই কিন্তু কারক বলে। আমরা জানি কারক বলতে আমরা কাকে বুঝি, বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে আমরা কারক বলি। আচ্ছা, এরপরে আমাদের যেটা পড়তে হবে মেনলি কারকের মানে কারকের ভাগগুলো তো বটেই, এছাড়া প্রত্যেকটা ভাগের সংজ্ঞা এবং যে কটি সংজ্ঞা এখন আমি ক্লাসে আলোচনা করতে চলেছি প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, কখনোই তোমাদের সংজ্ঞা নিশ্চয়ই লিখতে দেবে না, এমসিকিউ হিসেবে আসবে। সেক্ষেত্রে কিভাবে প্রশ্ন দেবে, ঠিক মাধ্যমিক প্যাটার্নের প্রশ্ন কিন্তু আমাদের এসএলএসটিতেও ফলো হতে চলেছে। অর্থাৎ সংজ্ঞাটা দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কিসের সংজ্ঞা। হুম, প্রথমেই আমরা বলে রাখি যে আমরা জানি ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের একটা সম্পর্ক। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু কারক বলে থাকি, আমরা এইটুকু সবাই জানি। এরপর একটা বাক্যের উদাহরণ দেব, যে বাক্যের মধ্যে মোটামুটি সব কারককেই তোমরা পেয়ে যাবে, এবং যদি ওই বাক্যটা তোমরা একটু মনে রাখতে পারো তাহলে মোরারলেস কারক নির্ণয় করতে, কারণ আমরা জানি যে আমরা এটাও আমরা ছোটবেলা থেকে করে আসছি, যে যে কোনো একটি বাক্য দিয়ে দেবে, দিয়ে বলবে এটি কোন কারক এবং বিভক্তি চিহ্নিত করতে দিতে পারে। সেটা নির্ণয় করবার জন্য কিন্তু মুখস্থ করবার থেকেও অনেক বেশি জরুরি কারকটাকে বুঝে পড়া। এক্ষেত্রে আমরা যেটা করব, ওই বাক্যটা নিজেদের খাতায় লিখে রাখবো এবং সেটাকে একটু মনে রাখবার চেষ্টা করব যে আমরা সেখান থেকে আমরা কিভাবে কারকটাকে নির্ণয় করছি, সেই প্রক্রিয়াটা দেখো। একটু প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও এবং অবশ্যই খাতায় নোট করো। যদি আমরা বলি, আচ্ছা, রাজা অশোক নিজ
আচ্ছা, নিজের রাজকোষ থেকে বা শুধু রাজকোষ থেকে করি, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। রাজকোষ থেকে দরিদ্রদের উদ্দেশ্যে অর্থ আরো একটা জিনিস অ্যাড করে দিই, রাজকোষ থেকে আচ্ছা, রাজা অশোক এখানে অ্যাড করে দিই, সুবিধা হবে। গঙ্গা তীরে রাজা অশোক গঙ্গা তীরে রাজকোষ থেকে দরিদ্রদের উদ্দেশ্যে অর্থ প্রদান করছেন। এই হচ্ছে বাক্যটি। রাজা অশোক গঙ্গা তীরে রাজকোষ থেকে দরিদ্রদের উদ্দেশ্যে অর্থ প্রদান করছে। এবার তোমরা প্রত্যেকে বলো, এখানে ক্রিয়াপদ আমরা জানি করছেন। হ্যাঁ, এবার এই ক্রিয়াটি সম্পন্ন করছেন কে? রাজা, তাই তো? তার মানে ক্রিয়াটির কর্তা হয়ে গেলেন রাজা। সুতরাং আমরা পেয়ে গেলাম 1 নম্বর কর্তা, অর্থাৎ যেটা কিনা কর্তৃকারক, এক্ষেত্রে রাজা। এরপরে আমরা, শুধু রাজা বলাটা ভুল, অ্যাকচুয়ালি বলা উচিত রাজা অশোক। এই দুজনেই, এই দুটি শব্দই। আচ্ছা, এরপরে আমাদের যেটা দেখো, যদি বলা হয় যে আহ, রাজা অশোক রাজকোষ থেকে কি প্রদান করছেন, আমরা কি পাবো উত্তর? অর্থ প্রদান করছেন। সুতরাং আরেকটা বিষয় আমরা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন যদি কোনো বাক্যে কর্তৃকারক নির্ণয় করতে দেয়, তখন আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বাক্যে যে ক্রিয়াপদটি থাকবে সেই ক্রিয়াপদটিকে আমরা কে দিয়ে প্রশ্ন করব। অর্থাৎ এক্ষেত্রে যেমন দেখা গেল যে কে রাজকোষ থেকে দরিদ্রদের উদ্দেশ্যে অর্থ প্রদান করছেন, যেটি উত্তর পাবো সেটাই হবে কর্তা। সুতরাং এই ছোট্ট করে নিচে যে চার্টটা আমি এখন তৈরি করে তোমাদেরকে দেব, এই চার্টটা তোমরাও নিজেদের খাতায় তৈরি করো। এখানে আরেকটা জিনিস অ্যাড করে নেব আমরা, সেটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করব না, কে দিয়ে প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় অংশে চলে যাই। যদি আমাদেরকে বলা হয় যে রাজা অশোক নিজের রাজকোষ থেকে কি দিচ্ছেন, কি প্রদান করছেন, তাহলে আমরা যেটা পাবো উত্তর হবে অর্থ, তাই তো? সুতরাং এই অর্থকে আমরা ফেলবো কিসে না, কর্মকারকে। তোমরা সবাই জানো এই উদাহরণটাও হয়তো তোমরা পড়ে এসেছো ছোটবেলাতে। আচ্ছা, সুতরাং কর্ম, যেটা কর্মপদটাকে আমরা বলছি কর্মকারক। এক্ষেত্রে অর্থ কি দিয়ে প্রশ্ন করলাম না, কি। আচ্ছা, এরপরে আরো একটি বিষয়, যদি এখানে বলা হতো রাজা অশোক, ধরে নাও বললাম রাজা অশোক স্বহস্তে গঙ্গা তীরে রাজকোষ থেকে দরিদ্রদের উদ্দেশ্যে অর্থ প্রদান করছেন, তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় যে কি দিয়ে তিনি রাজকোষ থেকে অর্থ প্রদান করছেন, কিভাবে, কি উত্তর পাবো না, স্বহস্তে, অর্থাৎ হাত দিয়ে, তাই তো? সুতরাং যখনই আমরা কি দিয়ে প্রশ্ন করব বা কিসের দ্বারা প্রশ্ন করব, সেটার মধ্যে দিয়ে আমরা পেয়ে যাব কি না, করণ পদ, অর্থাৎ করণ কারক। সুতরাং এর পরেরটা হচ্ছে, আমরা যদি করণ কারক লিখি, করণ পদ, করণ কারক, এক্ষেত্রে কোনটা, স্বহস্তে। কি দিয়ে প্রশ্ন করলাম, কি দিয়ে অথবা কিসের দ্বারা। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি প্রশ্ন করি যে কাদের উদ্দেশ্যে রাজা অশোক যা প্রদান করছেন সেটা কাদের উদ্দেশ্যে প্রদান করা হচ্ছে, উত্তর কি পাবো না, দরিদ্রদের উদ্দেশ্যে, তাই তো? সুতরাং এটা হচ্ছে নিমিত্ত কারক। নিমিত্ত কারক, এক্ষেত্রে পদটা কোনটা, দরিদ্রদের উদ্দেশ্যে। কি দিয়ে প্রশ্ন করলাম, কাদের উদ্দেশ্যে বা কাদের জন্য, কাদের জন্য।
বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা নিমিত্ত কারক অবধি করে ফেলেছি। এবার আবার ওপরে লিখছি, ওপরের এই সংস্কৃত শ্লোকটি মুছে দিচ্ছি আমি, আর প্রয়োজন নেই। তোমরা আশা করি সকলেই লিখে নিয়েছো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হলো 5 নম্বর, ওপরে লিখছি, তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ, আর একটু নিচে লিখলে আরো সুবিধে হবে আশা করি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি প্রশ্ন করা হয় যে তিনি যে অর্থ প্রদান করছেন, কোথা থেকে অর্থ প্রদান করছেন, তাহলে আমরা কি উত্তর পাবো? না, রাজকোষ থেকে। এটা হচ্ছে অপাদান কারক। সুতরাং এই অপাদান সম্পর্ককে আমরা বলছি অপাদান কারক। এক্ষেত্রে কোন পদটি অপাদান কারক? রাজকোষ। কি দিয়ে প্রশ্ন করে পেলাম? না, কোথা থেকে। কোথা থেকে। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন করা হয় এই যে অর্থ প্রদান করার কাজটা চলছে, এই কাজটা কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে, কিভাবে উত্তর পাবো? যদি প্রশ্ন করা হয় কোথায়, কখন, কবে, এই ধরনের, যেখানে যে প্রশ্নগুলির মাধ্যমে সময় অথবা স্থান বোঝাবে, হ্যাঁ, সেই ধরনের কোনো পদ দিয়ে যদি প্রশ্ন করি, এখানে কি উত্তর পাবো? না, গঙ্গা তীরে। সুতরাং গঙ্গা তীর একটা জায়গার নাম, তাই তো? গঙ্গা নদীর তীর একটা জায়গার নাম। যখনই আমরা এই ধরনের কোনো প্রশ্ন করব যেটাতে কবে, কখন এটা বোঝাবে, সেটার সেই পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাকে আমরা কি বলে থাকি? না, অধিকরণ কারক। অধিকরণ সম্পর্ক। এই অধিকরণ সম্পর্ককে কারকের ভাষায় বলবো আমরা অধিকরণ কারক। এবং অধিকরণ কারক এক্ষেত্রে কোনটা? গঙ্গা তীরে। কি দিয়ে প্রশ্ন করলাম? কোথায় অথবা কখন হিসেবেও যদি এখানে গঙ্গা তীরের পরিবর্তে অন্য কোনো হয়তো থাকতো যে গঙ্গা তীরে বিকেল বেলায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর পেতাম বিকেল বেলায়, সেটাও কিন্তু আমরা অধিকরণ কারকের মধ্যেই ফেলতাম। ঠিক আছে? কাজেই এই চারটা তোমরা খাতায় করে নাও। এটা হচ্ছে সমাস নির্ণয় করার একটা অত্যন্ত সহজ প্রক্রিয়া। আমরা প্রথমেই যেটা দেখব, যে কোনো বাক্যের যদি কোনো একটা পদ আন্ডারলাইন করে দিয়ে বলে যে এই পদটি কোন কারক, তাহলে আমরা প্রথমেই যেটা করব, আমরা ক্রিয়াপদের সঙ্গে কোন সম্পর্কে সেই শব্দটি যুক্ত সেটা নির্ণয় করার আগে চেষ্টা করব। কিভাবে করব? না, প্রশ্ন করে করে, প্রশ্নের পদ্ধতিতে। প্রথমে কে দিয়ে প্রশ্ন করব, তারপর কি দিয়ে প্রশ্ন করব, তারপর কি দিয়ে বা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করব, কাদের উদ্দেশ্যে দিয়ে প্রশ্ন করব, তারপরে কোথা থেকে অথবা কোথায় কখন। যেটা উত্তর হবে, যে শব্দটা আমরা উত্তর পাবো, সেটাই হবে সেই সম্পর্ক এবং সেই কারক। এবার একটা উদাহরণ দিই। যদি ধরো এরকম ধরনের প্রশ্ন আসে, ধরো এটা নিজে তোমরা একটু বলো আমাকে কি হবে। যদি প্রশ্ন করি আমি, আচ্ছা, যদি প্রশ্ন করি এই অংশটা মুছে দিচ্ছি, ঠিক আছে? যদি প্রশ্ন করি বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে, গঙ্গায় ইলিশ ধরে। এবার এখানে ধরো আন্ডারলাইন করা রইল গঙ্গায়। কি হবে যদি বলা হয় যে এই নিম্নরেখ পদটির কারক নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে কারক নির্ণয় করব? প্রথমেই আমরা দেখব ক্রিয়াপদ কোনটি। এখানে ক্রিয়াপদ পেয়ে গেলাম ধরে, তাই তো? এরপরে আমরা দেখব যে এই পদটা দিয়ে, এই পদটা পাচ্ছি, মানে উত্তর হিসেবে পাচ্ছি কি দিয়ে প্রশ্ন করলে। আমরা দেখব বর্ষায় জেলেরা কোথায় ইলিশ ধরে, হ্যাঁ, কাজেই প্রশ্ন কি করলাম? কোথায়। চার্টের স্থান অনুযায়ী কোথায়ের অবস্থান কোথায়? দেখো, অধিকরণ কারক, তার মানে গঙ্গা হবে অধিকরণ কারক। আচ্ছা, একইভাবে আমরা যদি যদি এই লাইনটা, এই শব্দটা জেলেরা, এই শব্দটা যদি আন্ডারলাইন করা থাকতো, তাহলে কিভাবে প্রশ্ন ফ্রেম করতাম? যেটাতে জেলেরা শব্দটা উত্তর পাওয়া যায় যে বর্ষায় কারা গঙ্গায় ইলিশ ধরে, কারা বা কে ইলিশ ধরে। কাজেই আমরা চার্ট থেকে খুঁজে নেব যে কে দিয়ে প্রশ্ন আমরা কোথায় করেছি, কোথায় করেছি? না, কর্তৃকারকে। তার মানে জেলেরা হচ্ছে হবে কর্তৃকারক।
আচ্ছা, এবার যদি প্রশ্ন করা হয় যদি ইলিশের তলায় দাগ দেওয়া থাকতো এবং বলা হতো যে এটা এটা কোন কারক, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করলে ইলিশ পেতাম? কি, যে গঙ্গায় কি ধরা হয়, তাই তো? তার মানে ইলিশ হবে কর্মকারক। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমরা কারক বিভক্তি খুব সহজেই নির্ণয় করতে পারবো। শুধুমাত্র আমাদেরকে এই চারটা আর এই উদাহরণটা একটু মনে রাখতে হবে, ব্যাস এইটুকুই। আচ্ছা, এরপরে আমরা যে অংশটা পড়বো, এ তো গেল কারক বিভক্তির নির্ণয় প্রসঙ্গ। এরপরে কিন্তু তোমরা জানো, যারা তোমরা পুরনো সিলেবাস পড়েছো, মানে এখন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে সিলেবাস পড়ানো হয় মাধ্যমিক লেভেলে, সেটা নয়, তার আগের যে সিলেবাস সেটা যারা পড়েছো, তারা যখন যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই জানো যে তখন মূলত সমাস কারক এগুলো নির্ণয় করতে দিত। হ্যাঁ, সংজ্ঞা বা বিভাগ এগুলো থেকে কোনো প্রশ্ন কিন্তু সেই সময় থাকতো না। কিন্তু এখন মাধ্যমিকে আহ, সমস্ত জায়গা থেকেই কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে। খুব স্বাভাবিকভাবেই মাধ্যমিক লেভেলে যারা পড়াবেন, যারা আহ, ভবিষ্যতের শিক্ষক, তারা কিন্তু তাদেরকেও কিন্তু কারকটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারকের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সংজ্ঞা, সংজ্ঞার ভেতরের যে শব্দগুলো, সেই শব্দগুলোও কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর ভরসা করি তাহলে কিন্তু হবে না, আমাদেরকে কিন্তু একটু বুঝে নিয়ে পড়তে হবে। আচ্ছা, বুঝে নিয়ে, এবং যেটাকে আমরা স্মার্ট ওয়ার্ক বলি, আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিস একটু ছোট ছোট করে নথিবদ্ধ করে নিয়ে পড়ার। যেমন ধরো, প্রথমেই যদি আমরা কারকের ভাগে চলে যাই, যেমন প্রথমে আমরা পড়েছি কি কর্তৃকারক, কর্তৃকারকের ভাগে যদি চলে যাই তাহলে দেখবো, আচ্ছা এই অংশটা সবটাই মুছে দিচ্ছি, তোমরা নোট প্রত্যেকেই করে নিয়েছো। যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবে। এবং যারা ইউটিউবে ক্লাসটা করছো, যারা ইউটিউবে ক্লাসটা দেখছো, তাদের প্রত্যেককে বলছি তোমরাও কিন্তু কমেন্ট বক্সে তোমাদের কোয়ারি জানাতে পারো। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো, কারকের একটা ভাগ পড়বো, কিভাবে পড়তে হয়। হ্যাঁ, শুধুমাত্র গ্রামারের পোর্শন কিন্তু মুখস্থ করলে চলবে না, আমাদেরকে বুঝে পড়তে হবে। সুতরাং কিভাবে পড়বো আজকে তোমাদেরকে সেই টেকনিকটা বলবো, কেননা এই বিষয়গুলো তোমরা প্রত্যেকেই জানো, আমার নতুন করে বোঝাবার কিছু নেই। হ্যাঁ, শুধু কিভাবে মনে রাখবো প্রত্যেকটা তথ্য, এত বড় সিলেবাসের মধ্যে এত কটা তথ্য মনে রাখাটা তো খুব একটা সহজ ব্যাপার নয়। আমরা এই ক্লাসে শিখবো কি করে আমরা মনে রাখবো। দেখো, আমরা প্রথমেই ধরো কর্তৃকারকের প্রকারভেদ পড়ছি। হ্যাঁ, ধরো কর্তৃকারকের প্রকারভেদ পড়ছি। আমরা স্কেল পেন্সিল নিয়ে ছোট্ট করে একটা টেবিল বানিয়ে নেব। কিরকম? ধরো কর্তৃকারকের প্রথম ভাগ হচ্ছে, এখানে আমরা আহ, ভাগগুলো লিখব, এখানে আমরা উদাহরণগুলো লিখব, আর এখানে ছোট্ট করে একটা কিওয়ার্ড দিয়ে রাখবো। কিওয়ার্ড বলতে কি বুঝি, মানে এমন একটা শব্দ বা এমন কিছু শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছ দিয়ে আমরা বুঝে নেব চট করে, যখন অ্যাট আ গ্লান্স আমরা রিভিশন দেবো এই টপিকগুলো, ওই শব্দগুলো দেখলেই যেন আমাদের মনে পড়ে যায় এটা কি বলতে চাইছে। যেমন ধরো, প্রথমেই আমি বলি প্রযোজককর্তা, প্রযোজককর্তা, আর দুটো একসঙ্গেই পড়ে নিতে পারি আমরা প্রযোজ্যকর্তা। আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটি কথা আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই। আমাদের যখন কারক নির্ণয় করতে দেবে, আমাদের তো এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন আসবে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এরকম এক্সপেক্ট করে যাই যে একটা বাক্য দিয়ে বললো যে এটা কি কারক বলো, এত সিম্পল প্রশ্ন কিন্তু আশা করলে চলবে না। সেক্ষেত্রে কিন্তু এইভাবেও প্রশ্ন দিতে পারে, হয়তো চারটে অপশন, চারটেই কর্তৃকারকের অপশন, সেখানে কোনোটা হয়তো প্রযোজককর্তা দিল, কোনোটা হয়তো প্রযোজ্যকর্তা দিল, কোথাও হয়তো নিরপেক্ষকর্তা দিল, কোথাও বা বাক্যাংশকর্তা দিল। এইভাবে কিন্তু প্রত্যেকটা ভাগ থেকেও প্রশ্ন আসতে পারে, কেননা এখন কিন্তু মাধ্যমিকেও এই ধরনের প্যাটার্নই ফলো করা হয়। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা ভাগ খুব গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা ভাগ পড়তে হবে উদাহরণ সহ। দেখো, আমরা যদি ভাগগুলো মনে রাখতে চাই, কিভাবে মনে রাখবো? যেমন কর্তৃকারকের ক্ষেত্রে আমরা এই দুটো ভাগ একসঙ্গে মনে রাখবো একটাই উদাহরণ দিয়ে। যেমন ধরো আমি যদি বলি মা শিশুকে চাঁদ দেখান, মা শিশুকে চাঁদ দেখান, এই উদাহরণটি যে দিলাম, এখানে দেখো প্রযোজককর্তা আর প্রযোজ্যকর্তা। প্রযোজককর্তা মানে কি? প্রযোজককর্তা মানে হচ্ছে একটা কাজ, এখানে কাজটা কি না চাঁদ দেখানোর কাজ, এই চাঁদ দেখানোর কাজটা কে করান? না মা।
সুতরাং কাজটার পরিচালনা কে করছেন না মা। তার মানে মা হয়ে গেলেন প্রযোজক কর্তা। অর্থাৎ আমরা এই কিওয়ার্ডের জায়গায় এটা লিখে রাখতে পারি, যিনি কাজ করান। আর একটা উদাহরণ তোমরা ভাবো, যদি আমরা বলি যে শিক্ষক ছাত্রদের পড়ান, হ্যাঁ, তাহলে এই পড়ানোর কাজটা কে করছেন? শিক্ষক। সুতরাং শিক্ষক নিজে কাজটা করছেন না, কাজটা করাচ্ছেন। সেক্ষেত্রে যিনি কাজটা করাচ্ছেন তিনি হবেন প্রযোজককর্তা। আবার যে কাজটা করছে, এখানে দেখো চাঁদ দেখার কাজটা কিন্তু মা করাচ্ছেন বটে, কিন্তু করছে কিন্তু শিশু। সুতরাং এই শিশু হলো প্রযোজ্যকর্তা। কাজেই আমরা এখানে কি লিখতে পারি? যে যে কাজটি করছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা, এটা হয়ে গেল প্রযোজ্যকর্তা, মিটে গেল। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সমধাতুজকর্তা। সমধাতুজকর্তা। সমধাতুজ কথাটার মানেই কিন্তু সমধাতুজ, অর্থাৎ সমান ধাতু থেকে জন্ম যার। হ্যাঁ, কাজেই আমাদেরকে যদি একটা উদাহরণ দিই, ধরো বললাম লেখক বই লেখেন। এখানে দেখো লেখক আর লেখেন এই দুটো শব্দই কিন্তু এসেছে কোন ধাতু থেকে? লিখ ধাতু থেকে। এটা বোঝার সব থেকে সহজ উপায় হলো কি, আমরা দেখব বাক্যের যে ক্রিয়াপদ আর বাক্যের যে কর্তা তারা অনেকটা সিমিলার হবে, একই রকম, ভাই বোন, একই গোষ্ঠীর অন্তর্গত। হ্যাঁ, এক্ষেত্রে দেখো লেখক আর লেখেন আমরা শব্দটা দেখেই বুঝতে পারছি, চিনে নিতে পারছি যে এই দুটো একই ধাতু, অর্থাৎ লিখ ধাতু থেকে এসছে। সুতরাং সমধাতু সমান ধাতু থেকে জন্মেছে, এই জন্য আমরা এটাকে বলছি সমধাতুজ কর্তা। এবার এই কিওয়ার্ডে কি লিখবো? একই ধাতু থেকে জন্ম। কাদের জন্ম? না কর্তা আর ক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল আমাদের সমধাতুজ কর্তা। এরপরে আমরা কি পড়ব? এরপরে আমরা পড়ব সহযোগী কর্তা। সহযোগী কর্তা মানে কি? নাম শুনেই বুঝতে পারছো যে একটা কাজ যেটা কিনা মানে দুজনের সহযোগিতায় হচ্ছে, হ্যাঁ, বোঝাপড়ার মধ্যে দিয়ে হচ্ছে। যদি আমি বলি কবিতে কবিতে যুদ্ধ হচ্ছে, আচ্ছা না, সহযোগী কর্তা তো, কাজেই যুদ্ধ টুদ্ধ দেওয়া যাবে না এটাতে, এটা শান্তিপূর্ণ কাজ দিতে হবে। ধরো বললাম আমি তুমি আমি মিলে পৌঁছে যাব। তুমি আমি মিলে পৌঁছে যাব। হুম, এখানে দেখো এই পৌঁছে যাওয়ার কাজটা দুজন মিলে করছে, তুমি আমি দুজনে মিলে দুজনের সহযোগিতায় একটা কোনো স্থানে আমরা পৌঁছে যাব। সুতরাং যে কাজটা দুজনের সহযোগিতায় হয় সেটাকেই আমরা বলবো সহযোগী কর্তা। সুতরাং এখানে কিওয়ার্ডের তলে আমরা কি লিখতে পারি? দুই কর্তার সহযোগিতা। সহযোগিতায় কাজটি হয়। ঠিক আছে, এটাকে আমরা বলছি সহযোগী কর্তা। এর ঠিক পরে আমরা এই দুটো একসঙ্গে পড়ব, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। কেন একসঙ্গে পড়বো আমি বলে দিচ্ছি। এই কাজটাও বেসিক্যালি কর্তৃকারকের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু গুলিয়ে যাওয়ার চান্স থাকে। যেমন প্রথম কথা হচ্ছে প্রযোজক আর প্রযোজ্য, যেহেতু শুনতেও অনেকটা একই রকম, পাশাপাশি একই উদাহরণ দিয়ে প্রত্যেকটা বইতে লেখা থাকে এবং বুঝতেও সুবিধা হয় একই উদাহরণ দিয়ে পড়লে, সেক্ষেত্রে এই দুটোও গুলিয়ে যাওয়ার চান্স থাকে। এবং এখানেও সহযোগী আর ব্যতিহার কর্তা এই দুটোও কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স থাকে। আমরা আগেই বলেছি যে প্রযোজক আর প্রযোজ্যকর্তা এই দুটো আমরা যাতে গুলিয়ে না যায় সেজন্য শুধু এই কিওয়ার্ডটা মনে রাখবো, যিনি কাজ করেন আর যে কাজ করছে। ঠিক আছে, অন্যদিকে এই সহযোগী আর ব্যতিহার এইটা মনে রাখার সব থেকে সহজ উপায় হলো সহযোগিতা দিয়ে মনে রাখবে। সহযোগী মানে সহযোগিতার মাধ্যমে কাজটা হচ্ছে, সেটাকে আমরা সহযোগী কর্তা বলি। অন্যদিকে ব্যতিহার কর্তাতেও কিন্তু একাধিক লোক মিলে কাজটা করে, কিন্তু পার্থক্যটা এটাই, সেটা হচ্ছে সেই কাজটা সবসময় কোনো না কোনো যুদ্ধ লড়াই ঝগড়া এই ধরনের কোনো একটা দ্বান্দ্বিক কাজ, ঝগড়াঝাটি সংঘর্ষ। হ্যাঁ, ব্যতিহার মানেই দুজন মিলে কাজটা হবে এবং অবশ্যই সেই কাজটা কোনো না কোনো ঝগড়া অশান্তির দিকেই যাবে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। যেমন যদি আমি বলি কবিতে কবিতে যুদ্ধ হচ্ছে,
কবিতে কবিতে যুদ্ধ হচ্ছে। তার মানে এই যুদ্ধের কাজটা একটা হিংসাত্মক কাজ, এবং এই কাজটা দুজন কর্তা মিলে করছে, দুই কবি মিলে করছে। এটাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। আমরা কিওয়ার্ডের তলায় কি লিখবো? এখানেও দুই কর্তা, শুধু এইটুকু মনে রাখবে, যুদ্ধ করছে। সাধারণভাবে ব্যতিহার কর্তা দিলে কোনো না কোনো এই যুদ্ধ বা কোনো রকম দ্বন্দ্ব, কোনো রকম সংঘর্ষ, এই জাতীয় কোনো উদাহরণই থাকবে। হ্যাঁ, সুতরাং আমরা এই দুটো ক্ষেত্রেই দুই কর্তা লিখবো। শুধু সহযোগী কর্তার ক্ষেত্রে দুই কর্তা সহযোগিতায় হয়, এবং ব্যতিহার কর্তার ক্ষেত্রে দুই কর্তা যুদ্ধ করে, বা দুই দুই কর্তার মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে, এই ধরনের একটা শব্দ দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি। ঠিক আছে, এটা আশা করি একটু লিখে নিতে পারো এই চারটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে বা একটা ছবি তুলে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সব থেকে ভালো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে ব্যতিহার কর্তা হয়ে গেল। স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। স্টাডি মেটেরিয়াল এই সপ্তাহে এখনো দেওয়া হয়নি, আগামী সপ্তাহে 2 সপ্তাহে স্টাডি মেটেরিয়াল একসঙ্গে দিয়ে দেবো প্রত্যেককে। একটা ছবি তুলে রাখো এটার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো উপবাক্যীয় কর্তা এবং বাক্যাংশ কর্তা। আচ্ছা, প্রথমে আমরা বাক্যাংশ কর্তাটা পড়বো, 6 নম্বর এটা। বাক্যাংশ কর্তা মানে কি? এখানে বুঝতেই পারছো, বাক্যাংশ মানে বাক্যাংশটাই কর্তা, মানে গোটা কাজটা ওই বাক্যাংশটাই করছে। যেমন যদি আমরা বলি যে দেখো, তোমার এই চলে যাওয়া, তোমার এই চলে যাওয়াটা ভালো দেখায়নি। হ্যাঁ, এই যে উদাহরণটা আমি নিলাম, তোমার এই চলে যাওয়াটা ভালো দেখায়নি, তার মানে এই ভালো না দেখানোর কাজটা কে করলো? না, এই গোটা বাক্যটা, মানে বাক্যাংশটা, তোমারই চলে যাওয়ার বাক্যাংশটা, তাই তো? সুতরাং এইটাই হচ্ছে কিন্তু বাক্যাংশ কর্তা, অর্থাৎ যেখানে ক্রিয়াটি সম্পাদন করবে কোনো না কোনো বাক্যাংশ। হুম, এটা এটা আমরা কিভাবে মনে রাখবো? এখানে আমরা কিওয়ার্ড কি লিখবো? ক্রিয়ার কর্তা একটি বাক্যাংশ। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা চলে যাব উপবাক্যীয় কর্তা। উপবাক্যীয় কর্তা মানে কি? মানে সাধারণভাবে ধরো একটা উদাহরণ নিই, বুঝতে সুবিধা হবে। ধরো, সে আসবে না। সে আসবে না, এটা হয় না। আমি বললাম কি, সে আসবে না এটা হয় না, অর্থাৎ এটা না হওয়ার কাজটা কে করছে? সে আসবে নার অংশটা। উপবাক্য মানে কি? বাক্যের অংশ ঠিক নয়, বাক্যের অন্তর্গত একটা পার্ট, যেটা কিনা নিজেও একটা বাক্য, তাই তো? দেখো, এই সে আসবে না এটা কিন্তু একটা নিজেও বাক্য, মানে নিজেও একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা যদি এই অংশটা মুছে দিতাম, শুধু বলতাম সে আসবে না, তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স। সুতরাং যখন একটা বাক্যের ভিতর একটা ছোট অংশ থাকবে, যে অংশটা কিন্তু নিজেও একটা সম্পূর্ণ বাক্য, এবং ওই বাক্যটাই কর্তা হিসেবে কাজ করবে, হ্যাঁ, সেটাকেই আমরা বলবো উপবাক্যীয় কর্তা। তার মানে এখানে আমরা কিওয়ার্ডে কি লিখতে পারি? যেখানে ক্রিয়ার কর্তা একটি উপবাক্য। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো, এটা খুব পরীক্ষায় আসে, পরীক্ষকদের ভীষণ পছন্দের একটা টপিক, সেটা হলো নিরপেক্ষকর্তা। ভীষণ ভীষণ, সমস্ত নেট সেট যত রাজ্যের পরীক্ষা আছে, যেখানে কারক বিভক্তি সিলেবাসে আছে, প্রত্যেকটা জায়গায় এই প্রশ্নটা দেয়, নিরপেক্ষকর্তা। নিরপেক্ষকর্তা মানেই হচ্ছে যে কাজটা সরাসরি করছে না, নিরপেক্ষ থেকে করাচ্ছে। নিরপেক্ষ থেকে করাচ্ছে মানে কি? ব্যাকগ্রাউন্ডে থেকে করাচ্ছে। এটা সবসময় এই উদাহরণটা দিয়ে মনে রাখবে। ধরো, সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য উঠলে পদ্ম ফোটে। হ্যাঁ, এখানে দেখো, এই পদ্ম ফোটার কাজটা
পদ্ম কিন্তু নিজেই ফুটছে, তাই তো? এমন নয় যে সূর্য এসে পদ্মকে বলছে বাবা ওঠ, তা তো নয়। এখানে পদ্ম নিজের মানে নিজের প্রতিভাতেই ফুটছে, কিন্তু এই পদ্ম ফোটার কাজটাকে ত্বরান্বিত করছে কে? সূর্য। সুতরাং সূর্য এখানে নিরপেক্ষ থেকে, মানে প্রেক্ষাপটে থেকে, মানে পদ্মের ব্যাকগ্রাউন্ডে থেকে কাজটা করাচ্ছে। সুতরাং এটাই কিন্তু নিরপেক্ষকর্তা। এখানে কিন্তু সূর্য সরাসরি মানে সূর্য নিজে ফুটে যাচ্ছে না, কিন্তু সূর্য পদ্মকে ফুটতে সাহায্য করছে, সেই অর্থে সূর্য কিন্তু এখানে নিরপেক্ষকর্তা। এবার আমরা এটার কিওয়ার্ডে কি লিখবো? লিখবো যে কর্তা সরাসরি কাজ করে না, তার বদলে নিরপেক্ষ থেকে কাজ করে। নিরপেক্ষ থেকে কাজ করে, অথবা এরকম ভাবেও আমরা লিখতে পারি যে, একটু ছোট্ট করে ইংলিশে লিখে রাখবো, ব্যাকগ্রাউন্ডে থাকে। ঠিক আছে? আচ্ছা, বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, এরপরে আমরা যে অংশটা পড়বো এটা টিচারদের ভীষণ প্রিয়, নিরপেক্ষকর্তা। কেননা নিরপেক্ষকর্তা হচ্ছে এমন একটা কারক যেটা কিন্তু ভীষণ গুলিয়ে যায়। হ্যাঁ, আমরা অনেক সময় এটাকে অন্যান্য কারকের সঙ্গে, বিশেষ করে সহযোগী বা ব্যতিহারটার সঙ্গে গোলায় না, সহযোগী কর্তার সঙ্গে এটা ভীষণ গুলিয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আমাদের এই উদাহরণটা দিয়ে তোমরা যদি একটু মনে রাখো, তাহলে কিন্তু কখনোই ভুল হবে না। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। কর্মকর্তৃবাচ্য বলতে গেলে তোমরা সবাই বাচ্য তো প্রত্যেকেই জানো, আজকে বাচ্য একটু হয়তো শেষের দিকে পড়াতে পারি যদি সময় থাকে, তখন কর্মকর্তৃবাচ্যটা একটু ডিটেলসে বলবো, সেখানে কয়েকটা জিনিস একটু বলার আছে। তার আগে এক্ষেত্রে এটা পড়াবার সময় একটু বলে দিই, কর্মকর্তৃবাচ্য মানে কি? যেখানে যে বাক্যে এমন বাক্যটাকে এমন ভাবে বলা হয় যেখানে মনে হয় যে বাক্যের যে কর্মপদ সেটাই বাক্যের কর্তা। হুম, যেমন ধরো একটা উদাহরণ দিই, ধরো আমি বললাম শাঁখ বাজে। এবার একটু কল্পনা করো, শাঁখ কি নিজে নিজে বাজে? তা তো নয়, শাঁখকে কেউ না কেউ বাজাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা বাক্যটাকে এমন ভাবে লিখলাম যাতে করে মনে হয় শাঁখটা যেন নিজে নিজেই বাজছে। হ্যাঁ, এক্ষেত্রে এই যে শাঁখ, এটা একদিক থেকে কিন্তু কর্ম, তার কারণ এটা মানে শাঁখটা বাজছে, শাঁখটা নিজে বাজছে না কেউ শাঁখটাকে বাজাচ্ছে। সুতরাং শাঁখটা একদিক থেকে কিন্তু আসলে কর্মপদ, কিন্তু আমরা বাক্যটাকে লিখেছি এমন ভাবে বা তৈরি করেছি এমন ভাবে দেখে মনে হচ্ছে যেন শাঁখটাই আসলে বাক্যের কর্তা। সুতরাং এই শাঁখ শব্দটা একদিক থেকে যেমন কর্তা, আর একদিক থেকে তেমনি কর্ম, এটাকেই কিন্তু আমরা কর্মকর্তৃবাচ্য বলি। তোমরা এটা তোমরা মোটামুটি সবাই জানো, কারণ আমরা এটা পড়ে এসেছি এর আগে। কাজেই যখনই আমরা দেখব যে কর্মকর্তৃবাচ্যটাই হচ্ছে কর্তা, সেটাকেই আমরা বলবো কর্মকর্তৃবাচ্যের কর্তা। এবার এটাকে আমরা কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখব যে কর্তা একাধারে কর্ম প্লাস কর্তা। ব্যাস, মিটে গেল। আর উদাহরণ হিসেবে আমরা এই ছোট্ট উদাহরণ শাঁখ বাজে এটাকে মনে রাখবো। ব্যাস। আচ্ছা, এটারও তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা লিখেও নিতে পারো এই চারটা, তাহলে কিন্তু খুব সুবিধা হবে, বা ছবি তুলে নিতে পারো, যা খুশি, যেটা তোমাদের সুবিধা হয়। কিন্তু অবশ্যই সেটা যদি ফোনেই থেকে যায় তাহলে হবে না, মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এর পরের অংশে চলে যাব। এরপরে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে অনুক্ত কর্তা। এটাও টিচারদের ভীষণ প্রিয়, অনুক্ত কর্তা। হ্যাঁ, এই দুটো খুব প্রিয়, একই, উহ্যজা অনুক্ততা, প্রায় প্রায় একটু আলাদা। উহ্য যেটা, উহ্য কর্তা মানে হচ্ছে যেখানে কর্তা থাকেই না। হ্যাঁ, মানে কর্তাটা উহ্য, যেমন ধরো এখানেও যে শাঁখ বাজে, এখানে কিন্তু কর্তা উহ্য, মানে যদি এটা বলা হতো যে রামবাবু শাঁখ বাজান, হ্যাঁ, তাহলে সেখানে যেমন রামবাবু শাঁখটা বাজাচ্ছেন, কর্তাটা দেওয়া রয়েছে, কিন্তু এখানে দেখো কর্তা কিন্তু নেই। সুতরাং এটাকে আমরা উহ্য কর্তা বলতে পারি। কিন্তু অনুক্ত কর্তার ক্ষেত্রে আবার ঠিক এইরকম না, একটু আলাদা, স্লাইট ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা, কি বলছি? অনুক্ত কর্তা, অনুক্ত কর্তায় যেটা হয় সাধারণভাবে, ধরো একটা উদাহরণ দিই, তোমার দ্বারা এ কাজ হবে না, এ কাজ হবে না। এখানে দেখো এই যে বাক্যটা, এখানে এ কাজ হবে না মানে কাজ না হওয়ার কাজটা কে করছে? তুমি, তাই তো? তার মানে এই বাক্যটার ক্ষেত্রে কিন্তু কর্তা উল্লেখ করা আছে,
তাই নয় কি? একটু বুদ্ধি খাটিয়ে দেখো, তোমার এখানে তোমার দ্বারা এ কাজ হবে না মানে মানে তুমি কাজটা করতে পারবে না এই অর্থে, তাই তো? তার মানে কাজটা না হওয়ার কর্তাও কিন্তু তুমি। সুতরাং এখানে অনুক্ত কর্তা মানে এই নয় যে কর্তাটা উক্ত থাকবে না, অর্থাৎ কর্তাটা কিন্তু এখানে মেনশন করা থাকবে। কিন্তু পার্থক্যটা হচ্ছে এইটা, যে এখানে দেখো তোমরা বলো তো, আচ্ছা এটা কোন বাচ্য, কোন বাচ্চের বাক্য মনে আছে? কর্মবাচ্য, ভেরি গুড। এটা হচ্ছে কর্মবাচ্যের বাক্য। মনে রাখবে, কর্মবাচ্যের কর্তাকেই আমরা বলি অনুক্ত কর্তা। সেখানে কিন্তু কর্তা মেনশন থাকবে, কিন্তু এমন ভাবে মেনশন থাকবে যে সেটা বাক্যের কর্তা হবে না, সেটা বাক্যের কর্ম হবে। বোঝা গেল ব্যাপারটা? এখানে কিন্তু কেউ একটা বলছে, কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি, ওই তোমার দ্বারা এ কাজ হবে না, তার মানে এ কাজ হবে না কার দ্বারা? কে করতে পারবে না কাজটা? তুমি। তার মানে এই না হওয়ার কাজটাও তো তুমিই করছো, তাই তো? তার মানে হ্যাঁ একদম বলছে অন্যজন, এবং বলার ওই ধরনটার জন্যই কিন্তু এখানে কর্তাটা অ্যাকচুয়ালি কর্তা, কিন্তু এটা কাজ করছে কর্মের মতন, সেই কারণে আমরা এই বাক্যটাকে কর্মবাচ্যের বাক্য বলছি, কর্তৃবাচ্যের বাক্য বলছি না। বোঝা গেল? অনুক্ত কর্তা সবসময় মনে রাখবে, কর্মবাচ্যের কর্তাকে কিন্তু আমরা অনুক্ত কর্তা বলি। ঠিক আছে? কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা। এখানে কিন্তু যখন এমসিকিউ হিসেবে দেবে অনুক্ত কর্তা, তখন প্রথমেই তোমাদের কনফিউজ করবার জন্য কি দেবে, যে বাক্যে কর্তাপত্রী উল্লেখ নেই। হুম, একটা অপশন কিন্তু এরকম থাকবেই, এবং বেশিরভাগ ছাত্রছাত্রী ওটাতেই টিক করে আসবে। হ্যাঁ, কেননা আমরা কি অনুক্ত বলতে নয় উক্ত এটাই বুঝি, তাই তো? সেটা কিন্তু নয়। মনে রাখবে, কর্মবাচ্যের কর্তাকে আমরা অনুক্ত কর্তা বলি, আর যেখানে কর্তা উক্ত নেই মানে কর্তা সিনেই নেই, হ্যাঁ, যেমন এই শাঁখ বাজে, এটা তো কর্তা সিনেই নেই, নেই একেবারে মেনশনই করা নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে আমরা উহ্য কর্তা বলতে পারি, মানে যেখানে কর্তা একেবারেই নেই। বোঝা গেল ব্যাপারটা? যেমন ধরো একটা বাক্য বলছি, ধরো মা যদি আমাদেরকে মানে জিজ্ঞেস করে যে আম, ধরো আহ, কখন খাবি? হ্যাঁ, আমরা অনেক সময় একটা শব্দ দিয়ে হ্যাঁ খাই খাই দাঁড়াও দাঁড়াও বা খাচ্ছি, তাই তো? এরকম বলি। এখানে দেখো আমরা যদি বলি খাচ্ছি, তাহলে আমরা কি পুরো এই খাচ্ছি শব্দটার মধ্যে কিন্তু আমি খাচ্ছি বলিনি আমি, তাই তো? শুধু খাচ্ছি, শুধু ক্রিয়াপদটা মেনশন করেছি। এইটা হচ্ছে উহ্যকর্তা। বোঝা গেল? মানে কর্তা নেই সিনে, একদম নেই, পুরো ভ্যানিশড। ঠিক আছে? আচ্ছা, এটাই কিন্তু তোমাদের একটা খুব ট্রিকি একটা পার্ট, তোমাদেরকে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে অনুক্ত কর্তা মানে কর্মবাচ্যের কর্তা। যদি উহ্য কর্তা, এটাও পাশে লিখে রাখতে পারো, উহ্য কর্তা মানে হচ্ছে যেখানে কর্তা থাকবেই না, কর্তা নেই, কোনো আকারেই নেই, কর্মবাচ্যের আকারেও নেই, কর্তৃবাচ্যের আকারেও নেই, কোনোভাবেই নেই। হুম, আচ্ছা, এটা হলো। এরপরে আমরা যেটা পড়বো, আহ নিরপেক্ষ কর্তাটা মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সাধন কর্তা। এটার আবার অনেক কটা নাম আছে, হ্যাঁ, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। সাধন কর্তা অথবা উপকরণ কর্তা। অর্থাৎ উপকরণ মানে কি? মানে কাজটা কোনো না কোনো বস্তু করবে। যদি আমরা বলি ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, পুরোটা লিখছি না, হুম, তোমরা লিখে নাও। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, এবার ধান ভানার কাজটা কে করছে? ঢেকি, তাই তো? কিন্তু ঢেকি তো একটা উপকরণ, তাই নয় কি? একটা জড় বস্তু, তাই তো? কাজেই যখনই কোনো জড় বস্তু যদি কাজটা করে, সেটাকেই আমরা বলবো উপকরণ কর্তা। এখানে আমরা কিওয়ার্ডে কি লিখবো? জড় বস্তু যেখানে কর্তা। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলতে পারি আহ, উপকরণ বা সাধন কর্তা। প্রশ্ন কিন্তু সাধন কর্তাটা দিয়েও আসে, হ্যাঁ, উপকরণের থেকেও সাধন শব্দটা দিয়ে প্রশ্ন বেশি আসে, কাজে আমাদের দুটো শব্দই এখানে মনে রাখতে হবে। আচ্ছা, এই গেল আমাদের কর্তৃকারক। এবার এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, আমাদের কেনই চারটা বারবার করে পড়তে বলছি, তার কারণ হলো, যখন তোমরা প্রশ্ন হাতে পাবে তখন কিন্তু, যেটা আগেও বললাম, যে ধরো এমসিকিউ দিয়েছে, এমসিকিউ দিয়ে একটা বাক্য দিয়ে বলে দিয়েছে যে কারক বিভক্তি নির্ণয় করো, হ্যাঁ, সেখানে অপশানে দেখবে ফ্ল্যাট কর্মকারক, কর্তৃকারক, অধিকরণ কারক, অপাদান কারক থাকবে না, দিয়ে দেবে হয়তো এই যে অনুক্ত কর্তা, উপকরণ কর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা, এটা। এবার সেখানে নির্ণয় করবার জন্য কিন্তু আমাদের এই চারটা পড়তে হবে। পাশাপাশি একটা সংজ্ঞা তুলে দিয়ে বলতে পারে এটি কোন কর্তার উদাহরণ। ঠিক আছে? সেইটা ক্র্যাক করবার জন্য কিন্তু আমাদের এই চারটা মনে রাখতে হবে।
ঠিক আছে? খুব সহজ এটা, মানে ভীষণ সহজ, আমরা সকলেই এটা পড়ে এসেছি ছোটবেলা থেকে। আচ্ছা, এবারে আমরা, এটাই কিন্তু কর্তৃকারক ছিল, কর্তৃকারক আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা পড়বো কর্মকারক। কর্মকারকের ক্ষেত্রে এরকমই একইভাবে আমরা চার্ট করে প্রত্যেকটা জিনিস পড়বো। আমি তোমাদের চার্টটা মেটেরিয়ালে দিয়ে দেব। হ্যাঁ, মেটেরিয়াল যেটা তোমরা হাতে পাবে সেখানে এই চার্টটা সুন্দর করে দেওয়া থাকবে, একাধিক উদাহরণ সহ দেওয়া থাকবে। তবুও আমি বলবো, যেহেতু এই জিনিসগুলো তো প্র্যাকটিক্যাল বেসড প্রশ্ন, মানে ইমপ্লিমেন্ট করার প্রশ্ন, সেক্ষেত্রে যতই মেটেরিয়ালে চার্ট থাকুক না কেন, আমি বলবো তোমরা নিজেরা খাতাতে অতি অবশ্যই চার্টটা করো। নিজেরা করলে অনেক বেশি হাতে কলমে করা হবে এবং মনে থাকবে ভালো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হলো কর্মকারক। কর্মকারকের ক্ষেত্রে সেম আমরা একটা চার্ট বানাবো। হ্যাঁ, কর্মকারক চার্টটা কিভাবে বানাবো? প্রথমেই আমরা দুই ভাই বোনকে একসঙ্গে নিয়ে নেব, মুখ্য কর্ম গৌণ কর্ম। মুখ্য কর্ম, হ্যাঁ এরা হচ্ছে ভাই বোন, মুখ্য কর্ম গৌণ কর্ম। এবং এই মুখ্য কর্ম গৌণ কর্মর আবার কাজেন ব্রাদার আছে, তারা হচ্ছে প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা। হ্যাঁ, এই চারটে জিনিস একে অপরের সঙ্গে রিলেটেড। হ্যাঁ, ওই একই উদাহরণ দিয়ে এটাও মনে রাখতে হবে। দেখো, যদি বলি ধরো মা শিশুকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদ দেখান। আচ্ছা, এই যে বাক্যটা লিখলাম, মা শিশুকে চাঁদ দেখান, এখানে আমরা অলরেডি আগে প্রথমেই কারকের শুরুতেই আলোচনা করে দিয়েছি যে কর্মকারক আমরা নির্ণয় করব কিভাবে, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে, তাই তো? এবার এক্ষেত্রে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি যে মা শিশুকে কি দেখান, তাহলে প্রথম কি উত্তর পাবো? চাঁদ, তাই তো? এবার এটাও মনে রেখো যে কর্মকারক আরো একভাবে পাওয়া যায়, যদি আমরা ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করি। একদম, তাহলে আমরা কি পেলাম? শিশুকে। তার মানে এই দুটোই কিন্তু কর্মপদ। হ্যাঁ, মানে এখানে দুটো কর্মপদ, একটা হচ্ছে চাঁদ, একটা হচ্ছে শিশু। আচ্ছা, যে বাক্যে দুটো করে কর্মপদ থাকে, সেটাকে আমরা কি বলি? কি কি ধরনের ক্রিয়া, মানে যে ক্রিয়ার দুটো কর্ম থাকে। ভেরি গুড, দ্বিকর্ম ক্রিয়া। এটাও কিন্তু পরীক্ষায় আসে খুব। হ্যাঁ, আমরা যখন ওই ক্রিয়াপদ পড়বো, কারণ আমাদের পদ রয়েছে, শব্দপদ সিলেবাসে রয়েছে, ওইটা পড়বার সময় কিন্তু এটা আলোচনা করবো আরেকবার। ঠিক আছে? আচ্ছা, আবার উদাহরণে ফিরে আসি। দেখো, মা শিশুকে চাঁদ দেখান, এক্ষেত্রে আমরা অলরেডি কি আর কাকে দিয়ে প্রশ্ন করে এই দুই ভাই বোনকে পেয়ে গেছি। হ্যাঁ, এবার কি করে বুঝবো কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণ কর্ম? মনে আছে? ভেরি গুড, মুখ্য কর্ম, একদম। কি বললাম? চাঁদ, চাঁদ হচ্ছে অপ্রাণীবাচক, মানে যেটা জীবন্ত নয়, যেটা প্রাণী নয়, পশু পাখি নয়, মানুষও নয়, অর্থাৎ যেটা জড় বস্তু। হ্যাঁ, হ্যাঁ জড় বস্তু যেটা, সেটা হচ্ছে মুখ্য। এইটা ভীষণভাবে গুলিয়ে যায়। এটা মনে রাখার একটা খুব সহজ উপায় হচ্ছে, সবসময় মনে রাখবে যে পৃথিবীতে মুখ্য বস্তু বলতে জড় বস্তুই, কেননা মানুষ, ডায়নোসর, অ্যামিবা, ব্যাকটেরিয়া এগুলো আসার আগে, সবার আগে পাথর তৈরি হয়েছে। হ্যাঁ, গাছপালা, মানে গাছপালা না, আগুন তৈরি হয়েছে। মানে যা কিছু আদি, যা কিছু মেন আমাদের পৃথিবীতে, সে সবকিছু কিন্তু জড়বস্তু। হ্যাঁ, সেগুলোর মধ্যে প্রাণ নেই। কাজেই মুখ্য মানেই জড়বস্তু। কাজেই এই বাক্যের মধ্যে যে কর্মটা জড়বস্তু সেটাকে আমরা বলবো মুখ্য কর্ম। ঠিক আছে? এরপর বাকি আরেকজন যে যমজ ভাই পড়ে থাকবে, সে ডেফিনেটলি গৌণ কর্ম হবে, অর্থাৎ যেটা জীবন্ত। একদম, সেটা হচ্ছে গৌণ। মানে মানুষ কি আজ আছে কাল নেই, ডাইনোসর যেমন এক্সটিংক্ট করে গেছে, মানুষও কোনদিন এক্সটিংক্ট করে যাবে, কিছুই বলা যায় না। কাজেই মানুষ হচ্ছে গৌণ। বোঝা গেল? এইটা দিয়ে মনে রাখবে, এই ফর্মুলাটা দিয়ে মনে রাখবে। হুম, একটু মজা করে না পড়লে এই গ্রামার পড়া খুব বোরিং বেসিক্যালি। আচ্ছা, এরপরে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরো দুই ভাই বোন, উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম। এটা সব থেকে সহজ পৃথিবীতে। হ্যাঁ, উদ্দেশ্য অংশের যে কর্ম সেটাকে আমরা উদ্দেশ্য কর্ম বলবো, আর বিধেয় অংশের যে কর্ম সেটাকে বিধেয় কর্ম বলবো। উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম। হুম, যদি আমরা একটা উদাহরণ নিই, যে রবি শিক্ষককে দেবতা মনে করেন, শিক্ষককে দেবতা মনে করেন। এখানে এখানে এই যে বাক্যটা আমরা নিলাম, এই বাক্যের মধ্যে উদ্দেশ্য অংশে যে কর্ম, দেখো এখানে উদ্দেশ্য অংশ কি? রবি শিক্ষককে, এই অংশটা। এবার এখানে উদ্দেশ্য অংশে কর্মকারক কোনটা? কি করে আমরা কর্মকারক পাবো? এই এই জাস্ট এই বাক্যটা দিয়ে যদি তোমাদেরকে বলে
যে কারক বিভক্তি নির্ণয় করো। হুম। বা ধরো এখানে এরকম দিয়ে দিল যে এটার মধ্যে কোনটা উদ্দেশ্য কর্ম কোনটা বিধেয় কর্ম, এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে, আমরা প্রথমেই যেটা করবো আমাদের ফার্স্ট স্টেপ, হ্যাঁ 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 রবি উদ্দেশ্য একদমই, আমরা প্রথমে যেটা করবো আগে কর্মপদ কোনটা সেটা নির্ণয় করে নেবো, কি আর কাকে দিয়ে প্রশ্ন করে, কি দিয়ে প্রশ্ন করলে কি পাবো, দেবতা পাবো, কাকে দিয়ে প্রশ্ন করলে শিক্ষক পাবো, পেয়ে গেলাম এই দুটো কর্মপদ, তাই তো। এবারে এই দুটো কর্মপদের মধ্যে কোনটা কোন অংশে আছে, উদ্দেশ্য হচ্ছে রবি, এবার রবির কাছাকাছি যে কর্মটা সে হবে উদ্দেশ্য কর্ম, যেহেতু এই রবি মানে রবি উদ্দেশ্যকে এই পদটা সঙ্গ দিচ্ছে। হ্যাঁ, মানে বেসিক্যালি কাছাকাছি যে প্রতিবেশী সেটাই আমাদেরকে মনে রাখতে হবে। উদ্দেশ্যের কাছাকাছি কর্মকারক কোনটা, শিক্ষক, তার মানে শিক্ষক হয়ে গেল কিনা উদ্দেশ্য কর্ম। হ্যাঁ, উদ্দেশ্যের প্রতিবেশী বেসিক্যালি। আর অন্যদিকে দেবতা, দেখো এই দেবতা মনে করেন এই পুরোটাই কিন্তু বিধেয়, তাই তো, এই পুরোটাই কিন্তু বিধেয়, তার মানে বিধেয় অংশের প্রতিবেশী যে কর্মকারক সেটা কি আমরা করব, ভেরি গুড, দেবতা বিধেয় অংশের প্রতিবেশী, বোঝা গেল? আচ্ছা, এই ভাই বোনগুলো হয়ে গেল, এরপরে আমরা সব সিঙ্গেল সিঙ্গেল পড়বো। আচ্ছা নিচে তো জায়গা আছে, হয়ে যাবে। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম ওই একই রকম, সমধাতুজ কর্তার মতোই, সমান ধাতু থেকে জন্মেছে যে, যেমন ধরো আহ কালকেই সদ্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, কাজেই আমরা কার নাম দেবো, বিরাট কোহলির নাম দিয়ে দিই। বিরাট কোহলি কি খেলাই না খেললো, সমধাতুজ কর্ম। এখানে দেখো কি করে আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে ক্রিয়া বেসিসে নির্ণয় করব। এখানে ক্রিয়া কি, খেললো, তার মানে খেললোটা হচ্ছে ক্রিয়া, অন্যদিকে কর্মকারক কোনটা, খেলা, তাই তো। তাহলে দেখো কর্ম আর ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন, তাই তো, খেলা খেল ধাতু থেকে উৎপন্ন। হুম, কাজেই যেখানে কর্ম আর ক্রিয়ার বংশ এক, সমধাতু থেকে জাত, ঠিক আছে, এটাকেই আমরা বলবো সমধাতুজ কর্ম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব কর্ম কর্তৃবাচ্যের কর্মে। এদেরকে মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা পড়বো কোনটা, কর্ম কর্তৃবাচ্যের কর্ম। এখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, একটা উদাহরণ দিই, ধরো রমাকে ভালো দেখাচ্ছিল, এখানে যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করি কি পাবো, রমাকে, তাই তো। তাহলে রমাকে ভালো দেখাচ্ছিল যদি বলি, তার মানে আমরা পেয়ে গেলাম রমা হচ্ছে এই বাক্যটির কর্ম। হ্যাঁ, কিন্তু এখানে দেখো যেহেতু এটা একটা কর্মবাচ্যের বাক্য, হুম, এটা মনে রাখবে, যখনই বাক্যটা কর্মবাচ্যের বাক্য হবে সেইটার যে কর্মপদটা সেটাকেই আমরা বলবো কিন্তু কর্মবাচ্যের কর্ম, ঠিক আছে। অর্থাৎ তার কারণ হচ্ছে দেখো, রমাকে ভালো দেখাচ্ছিল, এই দেখাচ্ছিল কথাটা কিন্তু আমরা যখনই বলি, মানে এরকম যদি বলতাম যে রমা তোমাকে ভালো দেখাচ্ছে, ইভেন এই দেখাচ্ছে শব্দটাই কিন্তু কি বলবো, এটাই কিন্তু কর্মবাচ্য, মানে এটা বোঝাতে গেলে বাচ্চটা বোঝাতে হবে। এটা বোঝাতে গেলে বাচ্চটা বোঝাতে হবে। মানে কর্তৃবাচ্য বলতে আমরা কি বুঝি, যখন একটা কাজ কেউ সরাসরি করে, কোনো কর্তা সরাসরি করে, হ্যাঁ একদম। এক্ষেত্রে এই ভালো দেখানোর কাজটা তো রমাই করছে, হ্যাঁ, কিন্তু দেখো বাক্যটাকে আমরা এমন ভাবে সাজিয়েছি, রমা ভালো দেখছে নয়, রমাকে ভালো দেখাচ্ছে, তাই তো। তার মানে এই ভালো দেখানোর মানে ভালো দেখানোর কাজটা রমাই করছে, কিন্তু আমরা বাক্যটাকে এমন ভাবে সাজিয়েছি দেখে মনে হচ্ছে কাজটা পরোক্ষভাবে মানে বেসিক্যালি রমা তো নিজে ভালো দেখছে নয়, রমাকে ভালো দেখাচ্ছে যখন বলছি সেটা তো রমাকে পরোক্ষভাবেই ভালো দেখানো হচ্ছে, তাই তো। মানে ভালো
মানে ধরো রমা সরাসরি তো দেখছে না, রমাকে লোকে দেখছে, ভালো দেখছে, এটাই বোঝাতে চাইছে। সুতরাং রমা কিন্তু সরাসরি কাজটা করছে না, কাজটা কিন্তু অ্যাকচুয়ালি অন্য লোকেরাই করছে, তাই তো? রমাকে যখনই বলছি আমরা তোমাকে ভালো দেখাচ্ছে, তার মানে সে কি ভালো দেখছে, আমরা তাকে ভালো দেখছি, তাই তো? সুতরাং কাজটা কিন্তু যখনই পরোক্ষভাবে হবে, এটা মনে রাখতে হবে। কর্মবাচ্য আমরা চিনব কি করে? যখনই আমরা দেখব যে বাক্যের মধ্যে কাজটা পরোক্ষভাবে হচ্ছে। হ্যাঁ, পরোক্ষভাবে হওয়া মানেই কিন্তু প্রথমে হয় আমাদের মাথায় আসবে, হয় ওটা কর্মবাচ্যের বাক্য অথবা ভাববাচ্যের বাক্য। হুম। সাধারণভাবে আহ, মানে কারকের ক্ষেত্রে, যেহেতু কারকের ক্ষেত্রে ভাববাচ্যের খুব একটা জায়গা নেই, সেক্ষেত্রে আমরা প্রথমেই বুঝে নেব যখনই একটা কাজ সেটা সরাসরি কেউ করছে না, হয়ে যাচ্ছে, হ্যাঁ নিরপেক্ষভাবে হয়ে যাচ্ছে অথবা অন্যদের দ্বারা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে এটা কিন্তু কর্মবাচ্যের মানে কর্মবাচ্যের বাক্য। ঠিক আছে? এরপরে যখনই আমরা জেনে নিলাম যে বাক্যটা কর্মবাচ্যে আছে, তখনই কর্মবাচ্যের যে কর্মপদটা, হ্যাঁ, এখানে যদি আমরা প্রশ্ন করি যে কাকে ভালো দেখাচ্ছে, উত্তর পাবো রমাকে। ঠিক আছে? এবার দেখো, এখানে আমি বলেছি যে কর্মকর্তৃবাচ্যের কর্ম। কর্মকর্তৃবাচ্য মানে কি? কর্মকর্তৃবাচ্য মানে কিন্তু সেখানে মানে মানে কর্তৃরও স্থান থাকবে। হ্যাঁ, এই যে রমা পদটা, এই রমা পদটা একাধারে তো কর্ম। আগেই বলেছি কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মপদ পাবো, তার মানে রমা কিন্তু একাধারে কর্ম। অথচ দেখো, রমা কিন্তু একাধারে কর্ত্রীও। কেন? কেননা এই ভালো দেখানোর কাজটা পরোক্ষভাবে হলেও কাজটার কর্তা কিন্তু আসলে রমাই, তাই তো? তার মানে এই রমা শব্দটা মানে রমা কে শব্দটা এমন ভাবেই প্লেস করা হয়েছে যাতে করে এটা একাধারে কর্তা একাধারে কর্ম। হুম। সেই কারণে এটাকে আমরা কর্মকর্তৃবাচ্য বলছি। এবং যেহেতু এটা একাধারে কর্তা একাধারে কর্ম, সেজন্যই কিন্তু এটাকেই আমরা বলবো কর্মকর্তৃবাচ্যের কর্ম। এবার আমরা কিওয়ার্ডে এটা কি লিখে রাখবো? যেটা একাধারে কর্তা একাধারে কর্ম, সেটাই হচ্ছে কর্মবাচ্যের, সরি, কর্মকর্তৃবাচ্যের কর্ম। ঠিক আছে? এটা মনে রাখবে। আমরা যেমন ভাবে আহ কর্তৃকারকটা নির্ণয় করেছিলাম কর্মকর্তৃবাচ্যের কর্তা, একইভাবে আমরা এটাও করব। হুম। এমন একটা শব্দ, যেই প্রথমে আমরা দেখবো যে বাক্যটা কিসে আছে, বাক্যটা কোন বাচ্চে আছে। যখনই দেখবো যে ক্রিয়াটা কেউ সরাসরি করছে না, আমরা বুঝে নেবো ওটা কর্মবাচ্যে আছে। ঠিক আছে? এবার কর্মবাচ্যে থাকা যে পদটা, যে পদটার জন্য ওটাকে অ্যাকচুয়ালি কর্মবাচ্য বলছি, এখানে যেমন রমাকে ভালো দেখাচ্ছিল, এখানে রমাকে শব্দটাই কিন্তু চিহ্নিত করে দিচ্ছে। হ্যাঁ, ভালো তো রমাকেই দেখাচ্ছিল, তার মানে রমাই হচ্ছে বাক্যটার কেন্দ্র, রমাই হচ্ছে কর্তা। কিন্তু বাক্যটাকে আমরা বলছি এমন ভাবে যাতে করে এই ভালো দেখানোর কাজটা সরাসরি রমা করছে না, হুম, পরোক্ষভাবে করছে। রমা হয়তো খুব সুন্দর করে সেজে এসেছে, লোকে তাকে দেখে বলছে বাবা কি ভালো, তাই তো? কাজেই এই ভালো দেখানোর কাজটা যেহেতু রমা পরোক্ষভাবে করছে, সেই কারণে এই রমা শব্দটা একাধারে কর্ম একাধারে কর্তা। বোঝা গেল? তাই এই এই যুক্তিতেই কিন্তু আমরা এটাকে কর্মকর্তৃবাচ্য বলছি, এবং কর্মকর্তৃবাচ্যের যে কর্ম, সেটাকেই আমরা বলবো কর্মকর্তৃবাচ্যের কর্ম। বোঝা গেছে? এইভাবে আমাদেরকে একটু বিশ্লেষণ করে, মানে যখন এটা নির্ণয়ের প্রশ্ন আসবে না, তোমাকে বিশ্লেষণ করতে হবে। অন দ্য স্পট তোমাকে বিশ্লেষণ তুমি যদি না করো, তুমি ওটা নির্ণয় করতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হলো সমধাতুজ কর্ম তো হয়ে গেছে। আচ্ছা, এগুলো মুছে দিতে হলে এরপর আমরা বাক্যাংশ কর্ম পড়ব, বাক্যাংশ আর উপবাক্য। এরাও দুই ভাই বোন, একদম কর্তৃকারকেরই মতন কর্মকারকটা, শুধু পার্থক্য হচ্ছে ওখানে কর্তা আর এটা কর্ম। একমাত্র এই কর্তৃকারক আর কর্মকারক এই দুটোই সবচেয়ে বড়, তারপরের গুলো ছোট ছোট, মানে তারপরের গুলোতে অনেক কটা ভাগ আছে, তবুও তুলনামূলকভাবে ছোট। আচ্ছা, দেখো, আহ কি কি আছে এখানে। আমরা ফার্স্টে বাক্যাংশ কর্মটা পড়ি। বাক্যাংশ কর্ম আর উপবাক্যীয় কর্ম এই দুটোই পড়বো। প্রথমে বাক্যাংশ কর্মে যদি যাই, ধরো আহ একের পর এক হেরে যাওয়া, আমি মেনে নিতে পারবো না, মেনে নেব না লিখে দিই, হ্যাঁ।
এত বড় করার দরকার নেই। ধরো এই বাক্যটা নিলাম যে একের পর এক হেরে যাওয়া আমি মেনে নেব না। হ্যাঁ, এক্ষেত্রে দেখো এই মেনে না নেওয়ার কাজটা তো আমি করছি, ঠিক আছে, অসুবিধা নেই। এবার কি মেনে নেব না, আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাই। এবার যদি প্রশ্ন করা হয় কি মেনে নেব না, তাহলে একটা গোটা বিশাল বড় বাক্য পাবো। দেখো মানে বাক্যাংশ পাবো আর কি। একের পর এক হেরে যাওয়া, এই গোটাটা আমি মেনে নেব না। একটা বিশাল বড় জিনিস মেনে না নিতে পারাই সম্ভব আর কি। হ্যাঁ, সুতরাং এই পুরো বাক্যাংশটাই কিন্তু আসলে এখানে কর্ম, তাই তো? যেখানে একটা বাক্যের কর্মপদ একটা গোটা বাক্যাংশ, এটা বিশাল বড়। হ্যাঁ, এটা মনে রাখবে খুব সহজে। সেটা হলো একটা বাক্য ধরো দেওয়া হয়েছে, সেই বাক্যের মধ্যে আমাদেরকে কর্মকারক নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবার সেখানে কর্মকারকেরও চারটে ভাগ অপশানে আমরা দিয়ে দিয়েছে। প্রথমে আমরা নির্ণয় করার চেষ্টা করব কর্মকারকটা কোনটা। হ্যাঁ, এক্ষেত্রে কর্মকারক আমরা পেয়ে গেলাম এই একের পর এক হেরে যাওয়ার পোর্শনটা। আমরা একদম চোখ বন্ধ করে ওটা বাক্যাংশে দাগ দেবো। তার কারণ প্রথম কথা, এটার আয়তন একটা বিশাল বড় বাক্যের মতন, একটা শব্দ নয়, একাধিক শব্দ আছে এটার মধ্যে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখব যে এই যে অংশটা যেটা আমরা কর্ম বলে চিহ্নিত করেছি, সেই অংশটা একটা বাক্যাংশ নাকি উপবাক্য। বাক্যাংশ মানে কি বাক্যের একটা পার্ট, আর অন্যদিকে উপবাক্য মানে কি উপবাক্যটা কিন্তু সবসময় নিজেও একটা সম্পূর্ণ বাক্য হবে। মানে বাক্যাংশ তো বটেই, কিন্তু নিজে একটা সম্পূর্ণ বাক্য, মানে যেখানে প্রপারলি একটা কর্তা থাকবে, কর্ম থাকবে, ক্রিয়া থাকবে, এরকম, সেটাকে আমরা উপবাক্য মানে উপবাক্য বলি। হ্যাঁ, যখনই আমরা দেখব একটা বাক্যাংশ কর্ম হিসেবে রয়েছে, বাক্যাংশ যেখানে কর্ম, সেটাই কিনা আমাদের বাক্যাংশ কর্ম। বোঝা গেল? মানে প্রথমে আয়তনটা দেখেই বুঝে যাবে যে আচ্ছা এটা বাক্যাংশই হবে। হ্যাঁ, তারপরে তোমাদের যেটা চিন্তা করতে হবে যে এটা উপবাক্য নাকি বাক্যাংশ। হ্যাঁ, ওইটা কিন্তু শেষ মুহূর্তে কনফার্ম করতে হবে। উপবাক্যের সঙ্গে বাক্যাংশের পার্থক্যটা কি? বাক্যাংশ মানে জাস্ট একটা বাক্যের পার্ট, আর উপবাক্য মানেই হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ বাক্য। যেমন ধরো আমরা এরকম বলি যে রাম স্কুলে যাবে এবং আমি বাড়ি যাব। হ্যাঁ, এই যে রাম স্কুলে যাবে আর আমি বাড়ি যাব, এই দুটো আলাদা আলাদা বাক্য, কিন্তু স্বাধীন বাক্য, তাই তো? ওটাকে ও দিয়ে বা এবং দিয়ে আমরা যুক্ত করছি। তার মানে ওই যে স্বাধীন একটা বাক্য, ওটাকেই কিন্তু আমরা উপবাক্য বলি, যেটা কিনা যুক্ত আছে। হ্যাঁ, একদম দুটো বাক্যই উপবাক্য। বোঝা গেল ব্যাপারটা? এই পার্থক্যটা কিন্তু শেষ মুহূর্তে তোমাদেরকে নির্ণয় করতে হবে। একদম, উপবাক্য স্বাধীন মানে যদিও ওটা বাক্যাংশ তবুও স্বাধীন। একদম, কর্তা ক্রিয়া এবং হ্যাঁ এক্স্যাক্টলি কর্তার ক্রিয়া আলাদা আলাদা। হুম, আচ্ছা, এটা হলো বাক্যাংশ কর্ম। এবার আমরা উপবাক্যীয় কর্মটা দেখি কিরকম। ধরো, হ্যাঁ ওই তো এটা দিয়েই মনে রাখবে সব সময় যে বাক্যাংশ মানে, আচ্ছা উপবাক্য মানে একটা মনে রাখলেই আরেকটা মানে ডেফিনেটলি মনে থাকবে। তোমরা সবসময় উপবাক্যটা দিয়ে মনে রাখার চেষ্টা করবে। উপবাক্য মানেই হচ্ছে একটা স্বাধীন বাক্য। বোঝা গেল? মানে ধরো ওই যেমন আমরা মানে বাক্যের অধ্যায় আমার আজকে পড়ানোর একটু ইচ্ছা ছিল। বাক্যে আমরা যৌগিক বাক্য পড়ি না, যেখানে এবং ও দিয়ে যুক্ত করা হয় দুটো তিনটে বাক্য। হ্যাঁ, হ্যাঁ, ও যাবে তার সঙ্গে এ যাবে, এবার এই দুটো বাক্যকে আমরা ও দিয়ে যুক্ত করে দিলাম। যখনই আমরা ও বা এবং দিয়ে যুক্ত করছি, স্বাধীন উপবাক্যকেই তো এবং দিয়ে বা ও দিয়ে যুক্ত করছি। ওই স্বাধীন বাক্য বা স্বাধীন খণ্ড বাক্যগুলোই কিন্তু উপবাক্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একদম যৌগিক বাক্যেই উপবাক্য থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো উপবাক্যীয় কর্ম। ধরো একটা উদাহরণ নাও। কেন যে মন ভোলে, কেন যে মন ভোলে আমার মন জানে না, আমার মন জানে না। দেখো এই যে বাক্যটা কেন যে মন ভোলে আমার মন জানে না, এই বাক্যটা খুব ক্লেভার একটা উদাহরণ বেসিক্যালি। তার কারণ এই বাক্যটা চট করে দেখলে আমরা তো নির্ণয় করে ফেলবো যে হ্যাঁ ডেফিনেটলি কেন যে মন ভোলে এই অংশটাই হচ্ছে কর্ম। কেননা আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি, কি আমার মন জানে না, না কেন যে মন ভোলে, তাই তো? এবার আমাদের মানে অ্যাট আ গ্লান্স মনে হতে পারে এটা বাক্যাংশ কর্ম, কিন্তু আমরা কি করে আলাদা করব বলো তো? কি মনে হয় কি করে আলাদা করব? কমেন্টে জানাও। আচ্ছা, আমি বলে দিচ্ছি উত্তরটা। দেখো, আমরা আলাদা কিভাবে করব? এই অংশটুকু শুধু আমি নেব, কেন যে মন ভোলে। হ্যাঁ, যদি একটু বুদ্ধি খাটিয়ে দেখো, এই এই পার্টটা আমি মুছে দিলাম। হ্যাঁ, দিয়ে এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক দিয়ে দিলাম। একটা স্বাধীন বাক্য তো, কেন যে আমার মন ভোলে, এইটুকু বলে তো থেমে যেতে পারতাম।
তাই তো? এটা তো একটা পূর্ণ বাক্য, এটা তো পূর্ণ বাক্য। ধরো এরকম বললো, মানে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে এত ভুলে যাও কেন, তার উত্তরে আমরা এটা দিবি বলে যেতে পারি, কেন যে আমার মন ভোলে মানে আমি জানি না। তাই তো? তার মানে এটা হচ্ছে একটা স্বাধীন উপবাক্য। তাই তো? এই গোটা উপবাক্যটাই যেখানে একটা কর্ম, সেটাই হবে উপবাক্যীয় কর্ম। বোঝা গেল? কাজেই আমরা বড় সাইজের একটা কর্মপদ পেলে প্রথমেই আমরা এটা সর্ট আউট করে নেব, এটা হয় বাক্যাংশ কর্ম না হয় উপবাক্যীয় কর্ম। তারপরে হ্যাঁ, পরেরটা তো দরকার, মানে বাক্য তো তোমার পুরোটাই দেবে, কিন্তু আমরা নির্ণয় করব কিভাবে, এটাই টেকনিক। যে প্রথমে আমরা যখনই বড় কোনো কর্মপদ দেখব, আমরা প্রথমেই বুঝে নেব হয় এটা বাক্যাংশ কর্ম না হয় এটা উপবাক্য কর্ম। এবার আমরা এবার বাক্যাংশ হবে না উপবাক্যীয় হবে, এটাই তো মেন প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর করবার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে অংশটা কর্মপদ সেটা কি একটা স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে না পারে না। যদি হতে পারে তাহলে ওটা ডেফিনেটলি উপবাক্যীয় কর্ম, যদি না হয় তাহলে সেটা বাক্যাংশ কর্ম। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে পার্থক্য। মানে এই যে দুটো উদাহরণ আমি দিয়েছি দেখো, বাক্যাংশ কর্ম আর উপবাক্যীয় কর্ম, এই দুটো তোমরা যদি তুলনা করো তাহলে তোমরা এটা উত্তর পেয়ে যাবে। হ্যাঁ এবার না, এক্স্যাক্টলি, হ্যাঁ ওটা তো স্বাধীন বাক্য। হ্যাঁ কিন্তু কর্মপদ কোনটা, এটাই তো। হ্যাঁ মানে যদি ধরো এই কর্মপদ একের পর এক হেরে যাওয়া, এই অংশটা তো কর্মপদ। হ্যাঁ, এবার এটাকেই আমাকে নির্ণয় করতে হবে যে এটা বাক্যাংশ না উপবাক্য। কি করে নির্ণয় করব? একের পর এক হেরে যাওয়া, এই যাওয়াটা তো একটা অসমাপিকা ক্রিয়া। আমরা কি অসমাপিকা ক্রিয়া দিয়ে কখনো বাক্য শেষ করতে পারি? পারি না কিন্তু। তার মানে এটা হচ্ছে বাক্যাংশ। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে তোমাদেরকে নির্ণয় করতে হবে। হুম। খুব সম্ভব যখনই কারক বিভক্তি দেবে, দেখো কারক বিভক্তি থেকে অন্তত দুটো বা তিনটে কি পাঁচটা প্রশ্ন তো থাকবেই। সেক্ষেত্রে দুটো কি তিনটে প্রশ্ন যদি পাঁচটা থাকে, কথার কথা একটা রেশিও ওরা মোটামুটি ফলো করবে। কিছু প্রশ্ন থাকবে সংজ্ঞা উদাহরণের ওপর, আবার কিছু প্রশ্ন থাকবে এরকম নির্ণয়ের ওপর। আর নির্ণয়ের প্রশ্ন ডেফিনেটলি এরকম ট্রিকি হবেই। হুম। ধরো একটা বাক্য দিল, সেই বাক্যে মানে বেসিক্যালি যেগুলোকে আমি বারবার করে ভাই বোন বলছি না, সেই ভাই বোন বলার কারণই হচ্ছে ওই দুটোর ক্ষেত্রে গুলিয়ে যাওয়ার চান্স থাকে, এবং ওই জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্ন তুলে তুলে দেবে, উদাহরণ দিয়ে বলবে যে এটা কোন কোন ধরনের কর্তৃকারক বা কোন ধরনের কর্মকারক। ঠিক আছে? সেটার জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট ডিফারেন্স গুলো আমাদের মনে রাখাটা খুব জরুরি। হুম। কাজে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো এখানে উপবাক্যে, যেখানে উপবাক্যই কর্ম। হ্যাঁ। আর আরো একটা জিনিস তোমরা নিজেদের ক্ল্যারিটির জন্য লিখে রাখতে পারো, উপবাক্য মানে কিন্তু স্বাধীন বাক্য, স্বাধীন খণ্ড বাক্য। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা জীবনে ভুল হবে না। আমরা ওই অংশটা ফার্স্টে বোঝার চেষ্টা করব যে ওটা স্বাধীন বাক্য কিনা, একটা স্বাধীন বাক্য হিসেবে ওটা ব্যবহৃত হতে পারে কিনা, এটা বুঝে নিতে পারলেই কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উহ্যকর্ম। আচ্ছা, উপরের অংশটা মুছে দিচ্ছি, পুরোটাই মুছে দিই, সুবিধা হবে লিখতে। উহ্যকর্ম, উহ্যকর্ম মানে বুঝতেই পারছো, যেখানে কর্মপদটা উহ্য থাকবে। মানে একটা এক্সাম্পল দিই, ধরো সবাই এখন পড়ছে, এখানে সবাই এখন পড়ছে যখনই বলছি, যদি এটাতে প্রশ্ন করা হয় যে সবাই এখন কি পড়ছে, দেখো উত্তরটা কিন্তু নেই। তাই তো? কিন্তু আমরা তারপরেও এটা বুঝতে পারছি সবাই তো টেবিল চেয়ার তো পড়বে না, ডেফিনেটলি বই পড়বে, বই খাতাই পড়বে। সুতরাং বই বা খাতা যাই হোক না কেন কর্মপদটা উহ্য আছে, তার মানে এটা হচ্ছে উহ্য কর্ম। মানে এখানে আমরা কি ওয়ার্ডে কি লিখবো? কর্ম যেখানে উহ্য। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। আচ্ছা, এর পরের অংশ যেটা সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী। হ্যাঁ, উচ্চকর্মটা একদম সহজ, হ্যাঁ একদম। মানে বুঝে নেবে যে কর্মপদটা যেখানে নেই। আচ্ছা, দেখো উপবাক্যীয় কর্মটা কি, এই সরি, অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম মানে কি। ধরো একটা উদাহরণ দিই,
বাচ্চাটি এখন বলতে না, ছোট উদাহরণ দিই, তুমি কি যেতে পারবে? তুমি কি যেতে পারবে? এই যে বাক্যটা, তুমি কি যেতে পারবে, এই বাক্যটাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, তুমি কি পারবে, তাই তো? তাহলে আমরা উত্তর পাবো কি, যেতে পারবে, তাই তো? তার মানে যেতেটা হচ্ছে কর্মকারক, পেয়ে গেলাম। এবার একটা জিনিস দেখো, এই যেতে ক্রিয়াপদটা, হুম, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, তাই তো? পারবেটা সমাপিকা ক্রিয়া, যেতেটা অসমাপিকা ক্রিয়া। মানে পারবের অংশটা যদি বাদ দিয়ে দিতাম, তুমি কি যেতে, তা তো কোনো মানে দাঁড়াচ্ছে না, তাই তো? তুমি কি যেতে পারবে, এটা বললে তখন একটা সম্পূর্ণ হচ্ছে বাক্যটা, তাই তো? সুতরাং যেখানে কর্মপদ আসলে একটা অসমাপিকা ক্রিয়া, এটা আমরা লিখে রাখবো কিওয়ার্ডে। যেখানে কর্মপদটা একটা অসমাপিকা ক্রিয়া, সেটাই কিন্তু অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। বোঝা গেল? সবসময় মনে রাখবে, যদি কখনো এটা পরীক্ষায় দেয়, প্রথমেই কর্মপদটা নির্ণয় করব, নির্ণয় করে দেখব ওই কর্মপদটা আসলে অসমাপিকা ক্রিয়া কিনা। ঠিক আছে? যদি অসমাপিকা ক্রিয়া হয়, ডেফিনেটলি ওটা এটাই হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে কর্মের বিপসা। এর পরেও আমরা অনেক কটা জায়গায় বিপসা শব্দটা পাবো। হ্যাঁ, যেখানেই দেখবে বিপসা শব্দটা আছে, বুঝে নেবে ওটা দুবার ব্যবহার হয়। কিরকম? যেমন ধরো যদি বলি, যা যা বলা হয়েছে, যা যা বলেছি সবটা করো, সবটা করো। যা যা বলেছি সবটা করো। এবার যদি কি দিয়ে প্রশ্ন করি যে কি কি করতে বলা হচ্ছে এখানে, তাহলে উত্তর কি পাবো, যা যা, তাই তো? তার মানে এই যা শব্দটা কবার ব্যবহৃত হচ্ছে, দুবার। মনে রাখবে বিপসা মানেই কিন্তু যেখানে দুবার ব্যবহৃত হয়। হ্যাঁ, দুবার ব্যবহার, দুবার ব্যবহার মানেই বিপসা। এরপরে আমরা করণের বিপসাও পাবো, সেখানেও দেখবো দুবার ব্যবহার। ঠিক আছে? আচ্ছা, এই আমাদের গেল কর্মকারক। এরপরে খুব স্পিডে এগোবো, তার কারণ এই জায়গাটাই খুব ডিটেলসে বলার ছিল। কর্তৃকর্ম শেষ। আচ্ছা, এবারে আমরা চলে যাব করণ কারকে। করণ কারক মানে কি? করণ কারক চিনে নেওয়ার একটা খুব সহজ উপায় আছে। ধরো, দেখবে একটা বাক্য, যেই বাক্যে দ্বারা, দিয়া, কর্তৃক, এই তিনটে শব্দ হুম যদি থাকে, অথবা দিয়েও হতে পারে সেটা, যদি থাকে অনুসর্গ, হ্যাঁ অনুসর্গ, যদি থাকে, তাহলে এটার আগে যে শব্দটা থাকবে ওইটাই কিন্তু করণ কারক। হুম যেমন ধরো আমি যদি বলি যে ছুরি দিয়ে ফল কাটছি, হ্যাঁ, তাহলে ফল কাটার কাজটা কি দিয়ে হচ্ছে, ছুরি দিয়ে। তার মানে ছুরি হচ্ছে করণ কারক। বোঝা গেল ব্যাপারটা? সব সময় মনে রাখবে, নির্ণয় করার সময় যদি দেখো দ্বারা, দিয়া, কর্তৃক, দিয়ে এই ধরনের শব্দগুলো আছে, তার আগের শব্দটা কিন্তু ডেফিনেটলি করণ কারক হবে। আচ্ছা, এবার এইটারও কিছু ভাগ আছে, সেই ভাগগুলো আমি খুব সহজে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে যন্ত্রাত্মককরণ। যন্ত্রাত্মককরণ মানে কি? যন্ত্রাত্মক শব্দটার মধ্যে যন্ত্র শব্দটা আছে। হুম যন্ত্রাত্মককরণ মানেই বুঝে নিতে হবে। আচ্ছা, এখানেও সেই একই রকম ভাবে তোমাদের চার্ট করতে হবে। এটা হচ্ছে কিওয়ার্ড, আর এটা হচ্ছে উদাহরণ। আচ্ছা, ধর এরকম বললাম, ছুরি দিয়ে ফল কাটছি। এখানে দেখো, ফল কাটার যে কাজটা, সেই কাটতে গেলে কোন যন্ত্রটা সাহায্য করছে আমাদের? ছুরি। তার মানে যেখানে করণ পদ একটি যন্ত্র, বোঝা গেল? এরকম ধরনের যে কোনো যন্ত্র, কোনো না কোনো মেশিন হতে পারে, হ্যাঁ, বা সেটা ছুরির বদলে কাঁচি দিতে পারে, পেন হতে পারে, সেই সব কিছুই কিন্তু, যদি আমরা বলতাম যে পেন দিয়ে লিখছি, পেনটাও তো একটা যন্ত্রই, তাই নয় কি? সুতরাং যেখানেই যন্ত্র সেখানেই যন্ত্রাত্মককরণ। আচ্ছা, এরপরে হচ্ছে উপায়াত্মককরণ। উপায়াত্মককরণ মানে কি? যদি ধরো আমি বলি, মেসি
বুদ্ধি দিয়ে ফুটবল খেললো, মানে পা দিয়ে তো খেললোই অবশ্যই, কিন্তু পায়ের সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও কাজে লাগালো আর কি। হ্যাঁ, তাহলে এই খেলার কাজটা তে সাহায্য করছে কে? বুদ্ধি, তাই তো। আর কি বলেছি আগেই, যে দ্বারা দিয়া কর্তৃকের আগেরটাই সবসময় করণ কারক হবে, তাই তো। তার মানে দিয়েটা বুঝে গেছি আমরা করণ কারক। কিন্তু দেখো, বুদ্ধি কি যন্ত্র? বুদ্ধি যন্ত্র না, বুদ্ধি একটা উপায়, তাই তো। যেখানে কাজটা করতে সাহায্য করবে কোনো না কোনো উপায়, উপায় যেখানে করণ, বোঝা গেল? এটাকে আমরা বলি উপায়ার্থককরণ। তারপরে আমরা কি মনে করব, মানে কি 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 পড়বো? হেত্যর্থককরণ। একদম। যদি ধরো আমি বলি ভয়ে তারা পালালো, ভয়ে তারা পালালো, তার মানে এই পালানোর কাজটাতে কে সাহায্য করেছে? ভয়, তাই তো। তার মানে এটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে পাবো কি, ভয়ের কারণে পালালো, তাই তো। যখনই দেখব আমরা কোনো কাজ কোনো কারণে হচ্ছে, হ্যাঁ, এই কারণটাও কিন্তু করণ কারক, বোঝা গেল? কাজেই যখনই কারণ যেখানে করণ, সেখানেই আমরা বলছি হেত্যর্থককরণ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে সমধাতুজকরণটা আমি আর লিখছি না, এটা তোমরা নিজেরা লিখে নেবে। মানে এই সমধাতুজ, সমান ধাতু থেকে, মানে ক্রিয়াপদ এবং যে করণপদ সেটা একই ধাতু থেকে উৎপন্ন হবে। যদি আমরা উদাহরণ দিই, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো, যে টেবিলটা ঝাড়ন দিয়ে ঝেড়ে দাও। হুম, ঝাড়ন আর ঝেড়ে দেওয়া দুটো একই ধাতু থেকে উৎপন্ন, এরকম। তারপরে আমরা পড়বো লক্ষণাত্মককরণ। লক্ষণাত্মককরণটা খুব মজার, সাধারণভাবে মনে রাখবে। লক্ষণাত্মককরণ যদি পরীক্ষায় দেয়, সুকুমার রায়ের কোনো না কোনো লাইন তুলে দেবে। হ্যাঁ, যেমন গোঁফ দিয়ে যায় চেনা, অর্থাৎ যখন যে করণ কারক আমরা কোনো না কোনো লক্ষণ দিয়ে চিনতে পারি। কিরকম? ধরো, উপরেরটা মুছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একদম। লক্ষণাত্মক কিভাবে বুঝবো? ধরো বললাম গোঁফ দিয়ে যায় চেনা, গোঁফ দিয়ে যায় চেনা, তার মানে এই চেনার কাজটা করতে কে সাহায্য করছে? গোঁফ। আগেই বলেছি দিয়ের আগের শব্দটাই করণ কারক, তাই তো। তার মানে যেহেতু এই গোঁফটাই হচ্ছে সিম্পটম, তাই তো, কোভিডের সিম্পটমের মতন, কাজেই এটাই কিন্তু করণ কারক হবে। কি করে বুঝবো? যেখানে লক্ষণ, যেখানে করণ। বোঝা গেল? না, নিমিত্ত কারক আছে তো, নিমিত্ত কারক, সেটাও হেতুর মতন, কিন্তু ঠিক হেতু নয়, ওটা এর পরে পড়াবো। হুম, করণ কারক হয়ে যাওয়ার পরে আমরা নিমিত্ততে ঢুকবো। আচ্ছা, এটা হলো। তারপরে হচ্ছে করণের বিপসা। হ্যাঁ, মানে যেখানে করণপদটা দুবার ব্যবহৃত হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, আহ করণের বিপসা, যেখানে ধরো হাতে হাতে কাজগুলো করো, তার মানে এই কাজটা করতে কে সাহায্য করছে? হাত সাহায্য করছে। কাজেই হাত শব্দটা দেখো দুবার ব্যবহৃত হচ্ছে, তাই তো। তাহলে আমরা এটার কিওয়ার্ডে কি লিখবো? করণ পদ দুবার ব্যবহার। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের করণ কারক। খুব ইজি বেসিক্যালি। শুধু আমাদেরকে যেটা করতে হবে, ছোট্ট ছোট্ট কিওয়ার্ড গুলো আমাদেরকে মনে রাখতে হবে, টেকনিকটা মনে রাখতে হবে। বাকি মুখস্থ করার মানে, আমরা যদি এখন দুলে দুলে এটার সংজ্ঞা মুখস্থ করতে যাই, জীবনেও মনে থাকবে না। আমরা শুধু কিওয়ার্ড পড়বো, উদাহরণ পড়বো, ব্যাস, আর কিচ্ছু করতে লাগবে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নিমিত্ত কারকে। নিমিত্ত কারক মানে হচ্ছে, আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে প্রশ্ন এভাবে আসতে পারে যে নিমিত্ত কারক, মানে নিমিত্ত কারককে সংস্কৃত ভাষাতে কোন কারক হিসেবে চিহ্নিত করা হতো? সম্প্রদান কারক। এবং সম্প্রদান কারকটা দিয়েই কিন্তু আমরা নিমিত্ত কারককে মনে রাখবো, কেননা নিমিত্ত কারকের বাবা হচ্ছে সম্প্রদান কারক। এবং নিমিত্ত কারক যখনই দেবে তখনই মনে রাখবে কোনো না কোনো, মানে কারোর উদ্দেশ্যে কোনো একটা কিছু করা হচ্ছে। সম্প্রদান মানে কি? দান করা,
তাই তো? নট নেসেসারিলি সেন্টেন্সটাতে সবসময় কিছু দান করা বোঝাবে, অনেক সময় কিন্তু কোনো না কোনো উদ্দেশ্যও বোঝাতে পারে। যেমন একটা উদাহরণ দিই, আমরা এখন করব নিমিত্ত কারক। একদম, নিমিত্ত মানে কি? কারণ, তাই তো? মানে যদি ধরো আমি এরকম বললাম যে, ধরো, হ্যাঁ আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো বন্যাতে সব ভেসে গেল, বন্যাতে সব ভেসে গেল, এই সেন্টেন্সটাতে কোনো দান করা বোঝাচ্ছে না কিন্তু, তাই তো? কেউ কাউকে কিচ্ছু দান করছেন, এর পরে করবে আর কি। মানে কি বলে, বন্যায় যারা আহ, এক মিনিট, হ্যাঁ, যারা সব মানে সর্বহারা হয়ে গিয়েছে, যারা দুর্দশাগ্রস্ত, তাদের উদ্দেশ্যে ত্রাণ দান করা হবে, হ্যাঁ, তখন সেটা সম্প্রদান কারক বা নিমিত্ত কারক আমরা খুব সহজে চিনে নিতে পারবো। কিন্তু যদি পার্টিকুলারলি এই সেন্টেন্সটা দিয়ে দিল যে বন্যাতে সব ভেসে গেল, হ্যাঁ, এবার এটা লক্ষ্য করো, এই যে ভেসে যাওয়ার ক্রিয়াটা কি কারণে হচ্ছে, কোন নিমিত্তে হচ্ছে, কি কারণে হচ্ছে, না বন্যাতে হচ্ছে, তাই তো? অথবা যদি এরকম প্রশ্ন আসতো, মানে এরকম যদি কোনো লাইন দিল, দেখো, ধরো উম, তোমার জন্য সে অনেক ত্যাগ স্বীকার করেছে। এই যে সেন্টেন্সটা লিখেছি, এই ত্যাগ স্বীকারের কাজটা কি জন্য ঘটেছে, কি কারণে ঘটেছে, না তোমার জন্য, তাই তো? অথবা যদি এরকম দিত যে মুখ্যমন্ত্রী সবার উদ্দেশ্যে বক্তৃতা দিলেন, মুখ্যমন্ত্রী সবার উদ্দেশ্যে বক্তৃতা দিলেন, এখানে বক্তৃতা দেওয়ার ক্রিয়াটা কার উদ্দেশ্যে হচ্ছে, সবার উদ্দেশ্যে হচ্ছে, তাই তো? যখনই কোনো কাজ কারোর জন্য হয়, কারোর কারণে হয়, বা কোনো কিছুর কারণে হয়, অথবা কোনো কিছুর উদ্দেশ্যে হয়, সবকিছুই কিন্তু নিমিত্ত কারকের অন্তর্গত। বোঝা গেল? তাহলে আমরা চিনব কি করে কোনটা নিমিত্ত কারক? খুব শর্টে যদি আমাদের মনে রাখতে হয়, মনে রাখবে জন্য শব্দটা, উদ্দেশ্য শব্দটা, নিমিত্ত শব্দটা, অথবা যদি দান করা বোঝায়, একই নিমিত্ত কারককে সম্প্রদান কারকই বাংলায় ধরা হয়। হ্যাঁ, হ্যাঁ, এই কটা যদি ধরো সেন্টেন্সে সরাসরি এই শব্দগুলো উল্লেখ করা থাকে, হ্যাঁ, জন্য, উদ্দেশ্য, নিমিত্ত, বা যে কোনো কিছু দান করা হচ্ছে, হ্যাঁ, অথবা যদি উল্লেখ নাও করা থাকে, যেমন ধরো এই বাক্যটার ক্ষেত্রে কিন্তু বলা হয়নি যে বন্যার জন্য সব ভেসে গেল, শুধু বলা হচ্ছে বন্যাতে সব ভেসে গেল, কিন্তু আমরা সেন্টেন্সটা পড়ে এটা বুঝতে পারছি যে বন্যার জন্যই জিনিসটা হয়েছে, মানে বাক্যটার মধ্যে এই জন্যর সেন্সটা রয়েছে, জন্য শব্দটা থাকুক আর না থাকুক, যখনই এরকম হবে তখনই আমরা ওটাকে নিমিত্ত কারকের আন্ডারে ফেলবো। এইটা মনে রাখার সহজ উদাহরণ হচ্ছে এই যে এই জিনিসটা মনে রাখা, এই বক্সটা মনে রাখবে, এইটা প্রত্যেককে বলছি খাতায় নোট করে নাও, নিমিত্ত কারক হেডিং দিয়ে তার নিচে এই বক্সটা তোমরা করে নাও, বক্সটার মধ্যে এই শব্দগুলো লিখবে, যে যেখানে এই শব্দগুলো যদি সরাসরি মেনশন নাও করা থাকে, যদি বাক্যের মধ্যে সেন্সটা কাজ করে, জন্য বা উদ্দেশ্যের সেন্সটা কাজ করে, তখনই কিন্তু ওটা নিমিত্ত কারক হবে। ঠিক আছে? খুব স্বাভাবিকভাবেই পরীক্ষার প্রশ্ন তো কঠিনই হবে, সেখানে কখনোই উল্লেখ করে দেবে না, তোমাকে ওই বাক্যটা পড়ে বুঝতে হবে এই কটার সেন্সটা রয়েছে কিনা। ধরো যদি আমি বলি দরিদ্রদের অন্ন দাও, হ্যাঁ, তার মানে ওই বাক্যটা পড়েই বুঝতে পারছি যে দরিদ্রদের উদ্দেশ্যে অন্ন দাও, তার মানে ওটা, হ্যাঁ, একই নিমিত্ত যা সম্প্রদানতা, অসম্ভব, দেবে না, কখনোই দেবে না, তার কারণ হচ্ছে সম্প্রদান কারকেরই অ্যাকচুয়ালি নিমিত্ত কারকটা হচ্ছে আরো ভাস্ট, হ্যাঁ, মানে সংস্কৃত ভাষাতে সম্প্রদান হিসেবে একটা আলাদা কারক চিহ্নিত করা হয়েছিল, সেটার মধ্যে নিমিত্তটাও ছিল। বেসিক্যালি দেখো, একটু চিন্তা করে দেখো, নিমিত্ত কথাটার মানে কি? কারণ, তাই তো? কোনো না কোনো কারণে কোনো একটা কিছু ঘটছে। এবার যদি সম্প্রদান করা হয় কাউকে, ধরো দরিদ্রদের উদ্দেশ্যে কিছু দান করা হলো, তার মানে কি? দরিদ্রদের কারণে কিছু দান করা হলো, তাই তো? তার মানে যাহা সম্প্রদান তাহাই নিমিত্ত। হুম খালি আমরা বাংলায় নিমিত্ত কারকটা আলাদা করে নিয়েছি এই কারণে, কেননা আমরা এই উদ্দেশ্যটাকেও নিমিত্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে? সেই কারণে অপশানে যদি দেয়, অপশানে হয় সম্প্রদান দেবে, তা না হলে নিমিত্ত দেবে। হুম দুটো দুটো একসঙ্গে কোনোদিনই দেবে না, তাহলে ওটা ভুল হয়ে যাবে প্রশ্নটা।
বোঝা গেল? যদি দেয় তার মানে বুঝবো ওইখানে তোমরা একটা ফোকটে 1 নম্বর পাবে। ভুল প্রশ্ন মানে 1 নম্বর পাবে, এক এক না মানে 2 আর কি, এমসিকিউ যখন সব 2 নম্বরের থাকবে। যাই হোক, এতটুকু আশা করি বোঝা গেছে। হুম। এবারে নিমিত্তকারক এইটুকুই, এখানে আর কিছু সেরকম বলার নেই, মানে কোনো ভাগ নেই। এরপরে আমরা চলে যাব অপাদান কারকে। অপাদান কারকে আবার বেশ কিছু জিনিস আমাদের বুঝে নিতে হবে। দেখো, অপাদান কারকের ক্ষেত্রে মনে রাখবে কোনো কিছুর থেকে যদি কোনো কিছু হয়, কিরকম বিষয়টা, ধরো বললাম যে গাছ থেকে ফল পড়লো, গাছ থেকে ফল পড়লো, তার মানে এই ফল পড়ার ক্রিয়াটা কোথা থেকে হলো? একদম, কোথা থেকে? একদম, যখনই কোনো কিছু থেকে কোনো কিছুর বিচ্যুতি বোঝায়। এবার নট নেসেসারি যে বিচ্যুতি বোঝাবে, হ্যাঁ, অনেক কিছু আছে। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন ধরো, হ্যাঁ অনেক কিছুই, যেমন ধরো একটা এক্সাম্পল দিই, যেমন ধরো ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। এই যে বাক্যটা, হ্যাঁ, দেখো এই বাক্যটার ক্ষেত্রে কি কোথাও থেকে শব্দটা, মানে আমরা কি এরকম বলতে পারি যে ঘুড়িটা তো আর মানে আহ, কি বলবো, মানে ছাদ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে না, তাই তো? কিন্তু এই ছাদে ঘুড়ি ওড়াচ্ছে মানেই ছাদ থেকে ঘুড়িটা ওড়ানো হচ্ছে, তাই তো? তার মানে যেখানে সরাসরি থেকে শব্দটা নাও থাকতে পারে, সরাসরি থেকে শব্দটা নাও থাকতে পারে, কিন্তু থেকের সেন্সটা থাকবে। ঠিক আছে? নট নেসেসারিলি বিচ্যুতি হবে, নট নেসেসারিলি উৎপত্তি হবে। সবসময় মনে রাখবে, বাক্যের অর্থের মধ্যে যদি কোথাও থেকে কোনো কিছু ঘটে, কোথাও থেকে কোনো কিছু পড়ে যেতে পারে, উৎপন্ন হতে পারে, কোনো কিছু উড়তে পারে, কোনো কিছু নাচাগানা করতে পারে, যা খুশি হোক, কিন্তু মাস্ট বি থেকের সেন্সটা থাকবে, শব্দটা থাকুক না থাকুক। এটার ক্ষেত্রেই কিন্তু আমরা ওটাকে চিহ্নিত করে দেবো অপাদান হিসেবে। যেমন ধরো এখানে ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, মানে কি ছাদ থেকে ঘুড়ি ওড়ানোর কাজটা হচ্ছে, তার মানে ছাদেটাই হয়ে যাবে অপাদান কারক। বোঝা গেল ব্যাপারটা? এবার অপাদান কারকের ভাগগুলো যদি তোমরা একটু মনে রাখো, তাহলে কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। কি রকম? এটাও একই রকম ভাবে আমরা চার্ট করে পড়বো। প্রথমেই ধরো স্থানবাচক অপাদান। স্থানবাচক অপাদান, যেমন যদি আমরা বলি পকেট থেকে টাকাটা পড়ে গেল, টাকা পড়ে গেল, তার মানে টাকাটা যে পড়ে গেছে, হ্যাঁ, কোথা থেকে পড়ে গেছে? পকেট থেকে। তার মানে পকেট একটা স্থান, তাই তো? যে স্থান থেকে কোনো ঘটনা ঘটছে, আমরা কিওয়ার্ডে কি লিখবো? যে স্থান, এটা তলায় আন্ডারলাইন করে রাখবো, মানে স্থান থেকে, দুটোই আন্ডারলাইন করে রাখবো, যে স্থান থেকে কাজটি হচ্ছে। হুম। এখানে থেকে শব্দটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন এরপর অধিকরণ কারক পড়বো তখন এটা বলবো যে কেন বললাম কথাটা। হুম। অর্থাৎ প্রথমে আমরা যদি বলি স্থানবাচক অপাদান, তার মানে কি যে স্থান থেকে কাজটা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা বলবো অবস্থানবাচক। অবস্থানবাচক অপাদান। হুম। ছেলেরাও, যেটা এক্ষুনি বললাম, ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, এখানে দেখো এই যে অবস্থানবাচক, অবস্থান মানে কি, অর্থাৎ কাজটা কোথায় অবস্থান করে হচ্ছে। এই যে ঘুড়ি ওড়ানোর কাজটা কোথায় অবস্থান করে হচ্ছে? ছাদে, তাই তো? মানে ছাদ থেকে অবস্থান করে হচ্ছে, এই অর্থে। এবারে আমরা কিওয়ার্ডে এটা কি লিখে রাখবো? লিখে রাখবো যে স্থানে অবস্থান করে কাজ হচ্ছে। বোঝা গেল? তারপরে আমরা পড়বো দূরত্ববাচক অপাদান। যদি বলা হয় যে বাড়ি থেকে স্কুল 2 মাইল, হুম, সবসময় মনে রাখবে এই যে থেকে শব্দটা যদি থাকে, আগেরটাই হবে অপাদান।
বোঝা গেল? আর যখনই কোনো বাক্যে দূরত্ব বোঝাবে, এটা সবসময় মনে রাখবে, মানে গোটা কারক বিভক্তি তোমরা পড়ে ফেলার পরেও দেখবে এটা একদম ইউনিক। হ্যাঁ, যখনই কোনো বাক্যে দূরত্ব বোঝাবে, ডেফিনেটলি দ্যাট উইল বি দূরত্ববাচক অপাদান। মানে দূরত্ব বোঝাবে, কোনো স্থান থেকে অপর একটি স্থানের, সেটা হচ্ছে অবস্থান দূরত্ববাচক অপাদান। ঠিক আছে, এরপরে আমরা পড়বো হচ্ছে তুলনাবাচক অপাদান। এটা খুব সহজ, কোনো কিছুর তুলনা যদি বোঝায়। হ্যাঁ, যেমন ধরো এরকম বললাম যে জীবনের থেকে মৃত্যু ভালো। জীবনের, আচ্ছা লাইন টেনে দিই সুবিধা হবে। একদম, জীবনের থেকে মৃত্যু বড়। সবসময় মনে রাখবে এই থেকে শব্দটা থাকলে তার আগের শব্দটাই অপাদান কারক হবে, তার মানে এখানে জীবন, তাই তো? অর্থাৎ তুলনাবাচক শব্দের এখানে কিওয়ার্ডে আমরা কি লিখবো? যার সঙ্গে বা যার থেকে কোনো কিছুর তুলনা করা হয়। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু শুধুমাত্র থেকে শব্দটা নয়, আরো কয়েকটা কিওয়ার্ড আছে। হ্যাঁ, থেকে, হতে, হইতে, এই ধরনের এই শব্দগুলো থাকলে তার আগের শব্দটা হবে অপাদান কারক। ঠিক আছে, আচ্ছা এই হয়ে গেল আমাদের। আরেকটা আছে অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান। অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান মানেই হচ্ছে যে অপাদান কারকটা একটা অসমাপিকা ক্রিয়া। হুম, ওটা আর লিখছি না, নোটসে আছে, ওখান থেকেই পড়বে। এরপরে আমরা চলে যাব অধিকরণ কারকে। অধিকরণ কারক বিষয়টা একটু গোলমেলে। গোলমেলে কেন সেটা বলছি। যেটা আমাদের পরীক্ষায় ভীষণভাবে কনফিউজ করে থাকে সেটা হচ্ছে অধিকরণ কারক মানেই কাজটা যে স্থান বা যে কালকে অধিকার করে ঘটে সেটা, তাই তো? কিন্তু আমরা অপাদান কারকের ক্ষেত্রেও কিন্তু দেখেছি সেখানেও স্থানের প্রসঙ্গ রয়েছে। তখন আমরা চিনব কি করে? চিনব এইভাবে, প্রথম কথা আমরা দেখব থেকে হইতে এগুলোর কোনো সেন্স রয়েছে নাকি। হ্যাঁ, কোনো কিছুর থেকে কাজটা হচ্ছে নাকি, বা কোনো কিছুর দাঁড়িয়ে কোনো অবস্থানে কাজটা হচ্ছে নাকি, এই এই জিনিসগুলো দেখব। অন্যদিকে অধিকরণ কারকের ক্ষেত্রে কি হবে? যেমন ধরো একটা উদাহরণ দিই, ধরো এরকম বললাম যে রামবাবুর নাম বিশ্বে ছড়িয়েছে। রামবাবুর নাম বিশ্বে ছড়িয়ে আছে। হ্যাঁ, তার মানে যদি আমাদের প্রশ্ন করা হয় কোথায় ছড়িয়ে আছে, আমরা উত্তর পাবো বিশ্বে। সুতরাং একদম, তোমরা এইটা দিয়ে মনে রাখবে কোথায়, অপাদান কারকে ছিল কোথা থেকে। হ্যাঁ, এইটা লিখে রেখো তোমরা। এক মিনিট, একদম, অধিকরণ মানে হচ্ছে কোথায়, কখন। ঠিক আছে, অন্যদিকে অপাদানে একদম কোথা থেকে বা কিসের থেকে বা কার থেকে, সবসময় একটা থেকের সেন্স, থেকে বা হতের সেন্সটা থাকবে। ঠিক আছে, এটাই কিন্তু আলাদা করে চিনে নেওয়ার একমাত্র উপায়। হুম, আচ্ছা, তার মানে রামবাবুর নাম কোথায় ছড়িয়ে আছে? না বিশ্বে। তার মানে কোথায়ের উত্তর যেটা পাবো সেটাই আমরা করব অধিকরণ কারক। আচ্ছা, এবার আমরা অধিকরণ কারকের অনেক কটা প্রকারভেদ আছে। সব কটা প্রকারভেদ আমি এখানে খুব ডিটেলসে বলবো না, তার কারণ হচ্ছে এগুলো তোমরা সবাই জানো। হ্যাঁ, শুধু কি করে তোমরা চিনবে আমার বক্তব্য ওইটুকুই। দেখো, আমরা জানি যে অধিকরণ কারক তিন প্রকার, একটা হচ্ছে স্থানাধিকরণ, কালাধিকরণ আর বিষয়াধিকরণ। স্থানাধিকরণ মানে হচ্ছে স্থানকে বোঝাবে। এবার এই স্থান বোঝানোরও আবার অনেক রকম ভাগ আছে, সেই ভাগগুলো সব নোটসে পেয়ে যাবে, ওগুলোর আমি ডিটেলসে বলছি না। শুধু একটা জিনিসই বলার, সেটা হচ্ছে স্থানাধিকরণ মানেই হচ্ছে কোনো একটা ঘটনা কোনো একটা স্থানকে অধিকার করে হবে। যেমন ধরো গঙ্গাসাগরে মেলা হচ্ছে, তার মানে মেলাটা কোথায় হচ্ছে? গঙ্গাসাগর, গঙ্গাসাগরটা হয়ে যাবে অধিকরণ কারক। ঠিক আছে, অথবা যদি বলি যে আগামী গ্রীষ্মে দার্জিলিং যাব, হুম, এখানে কোথায় যাব? দার্জিলিং যাব। শুধু কোথায় শব্দটার উত্তর যেটা হবে সেটাই অধিকরণ কারক। ঠিক আছে, সবসময় মনে রাখবে অধিকরণ কারক মানেই হচ্ছে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করব, কোথা থেকে প্রশ্ন করব না। হুম, এরপরে আমরা কালাধিকরণ যদি পাই, কালাধিকরণ মানে হচ্ছে কাল বোঝায় যেটাতে।
ঠিক আছে। এবার কালাধিকরণও আবার দুই প্রকার, এগুলো আর আমি বলছি না, নোটসে পেয়ে যাবে সবকিছু। আর এগুলো মোটামুটি তোমরা জানোই। শুধু আমি একটা জিনিস বলবো, ধরো এরকম বললাম যে বিকেল 4টে ট্রেন ছাড়বে, হ্যাঁ, তার মানে বিকেল 4টে একটা সময়কে নির্দেশ করছে। যখনই কোনো ঘটনা কোনো সময়কে মানে কোনো ঘটনার সময় নির্দেশিত হবে বাক্যে, সময়টা হয়ে যাবে চোখ বন্ধ করে গালাতিকরণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে অপাদান। কারণ হ্যাঁ, এবার একদম থেকে শব্দটা যখনই থাকবে সেটা কিন্তু অপাদানে চলে যাবে, তখন কিন্তু আর অধিকরণ হবে না। ঠিক আছে। মানে যদি বলা হয় এরকম যে 4টে থেকে ক্লাস হবে, হ্যাঁ, তাহলে কি 4টে থেকে ক্লাসটা অবস্থিত হবে, তাই তো, ক্লাসটা অবস্থান করবে 4টে থেকে, তার মানে ওটা অপাদান, অধিকরণ নয়। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা চলে যাব বিষয়াধিকরণ। বিষয়াধিকরণের বিষয়াধিকরণের দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে সাধারণ বিষয়াধিকরণ, যেখানে কোনো না কোনো বিষয় বোঝাবে, মানে সেটা পড়াশোনার বিষয় হতে পারে বা কোনো রকম কোনো কাব্য সাহিত্য এই ধরনের কোনো বিষয় হতে পারে, যে কোনো একটা বিষয় বোঝাবে। আর দ্বিতীয়ত ভাবাধিকরণ। ভাবাধিকরণ মানে হচ্ছে অনুভূতি বোঝাবে। যখনই দেখবে কোনো বাক্যে অনুভূতি রয়েছে, দুঃখ, শোক ইত্যাদি ইত্যাদি, দিয়ে বলবে এটা কোন কারক, চোখ বন্ধ করে ওঠা অধিকরণ কারক, ভাবাধিকরণ। ঠিক আছে, ভাব অধিকরণ অর্থাৎ অনুভূতি যেখানে বোঝায়। আচ্ছা, এই আমাদের কারক চলে গেল। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অকারক পদ। অকারক পদ মানে কি? একদম। এবার অকারক পদ বলতে আমরা দুটো পদকে বুঝি, একটা হচ্ছে সম্বোধন পদ, একটা হচ্ছে সম্বন্ধ পদ। কেন? তার কারণ এটা কিন্তু প্রশ্নে আসতে পারে যে মানে অকারক পদ এদেরকে কেন বলা হয়, বলে 4টে মন্তব্য দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। হুম, মানে কোন দুটি শুদ্ধ মন্তব্য, বা হয়তো এরকম বললো যে কোন মন্তব্যটি শুদ্ধ চিহ্নিত করো, একটা মন্তব্যই শুদ্ধ দেবে, সেটা আমাদের চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ কেন অকারক পদ, তার উত্তরটা এটাই হবে, কেননা বোথ সম্বন্ধ পদ বা সম্বোধন পদ কারোর সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, পরোক্ষভাবে থাকে। হ্যাঁ, মানে যদি আমরা সম্বন্ধ পদের ক্ষেত্রে দেখি, যদি এরকম বলা হয় যে রাজা অশোক, এই যেটা প্রথমেই বলেছিলাম আমি, যে রাজা অশোক দরিদ্রদের উদ্দেশ্যে বস্ত্র বিতরণ করছেন বা অন্নদান করছেন, হ্যাঁ, সেখানে অশোক তো অন্নদান করছেন। এবার ধরো আমি বরং একটা ভালো উদাহরণ দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ধরো এরকম বললাম যে মগধের সম্রাট অশোক অন্নদান করছেন। হ্যাঁ, দেখো এই যে বাক্যটা লিখেছি এখানে, এই অন্নদান করার ক্রিয়াটা, হ্যাঁ, অন্নদান করার ক্রিয়াটা কে করছে? অশোক, তাই তো। তার মানে এ হচ্ছে কর্তৃকারক, এ হচ্ছে বাক্যের কর্তা, তাই তো, কারণ কাজটা সরাসরি ভাবে মানে অশোক করছে। কিন্তু তাহলে এই মগধ বেটা এখানে কি করছে বসে বসে? মানে বাক্যটাকে ভারী করার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করছে, কাজটা কি? এই সম্রাট অশোককে কোথাও গিয়ে ডিফাইন করে দিচ্ছে কোথাকার রাজা অশোক। হ্যাঁ, অন্য কোনো জায়গার রাজা অশোক নন, তিনি কোন কোথাকার রাজা না, স্পেসিফিক্যালি মগধের রাজা, তাই তো। এবার একটা প্রশ্ন এখানে করি তোমাদেরকে, যে এই অন্ন দান করার সঙ্গে মগধের কি কোনো সম্পর্ক আছে? নেই, কিন্তু মগধ অন্ন দান করছেন না, মগধের রাজা অন্ন দান করছেন, তাই তো। সুতরাং যেখানে এই ক্রিয়াপদের সঙ্গে এই ব্যক্তির কোনো সরাসরি সম্পর্ক থাকে না, সরাসরি সম্পর্ক নেই, কি থাকে? একটা ওই লতায় পাতায় সম্পর্ক থাকে। লতায় পাতায়টা কিভাবে হয়েছে না, এই লতাটার সঙ্গে এই পাতাটা জড়িয়েছে ওই জন্যে, তাই তো। কাজেই ক্রিয়াপদ ছাড়া অন্য যে কোনো পদের সঙ্গে যদি সম্পর্ক থাকে সেটা কি আমরা বলবো সম্বন্ধ পদ। ঠিক আছে। এই কারণেই এটাকে আমরা অকারক সম্পর্ক বলছি, কেননা কারক সম্পর্ক মানেই হলো ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সরাসরি সম্পর্ক। আর এক্ষেত্রে কিন্তু যেহেতু সরাসরি সম্পর্ক থাকে না, সেই কারণে এটা অকারক পদ। পার্টিকুলার এই লাইনটা দিয়ে একটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, অন্যদিকে এটা আরেকটা মনে রাখবে, এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে সম্বন্ধ পদে কি বিভক্তি ব্যবহার হয়। সবসময় মনে রাখবে র অথবা এর বিভক্তি, এর বিভক্তি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে সম্বোধন পদ। সম্বোধন মানে হচ্ছে ডাকা। এটা এটা খুবই সহজ। যদি আমি বলি ওহে এদিকে এসো, হুম, যদি আমি বলি ওহে, ওহে মানে কি? সম্বোধন। হ্যাঁ, এবার একটু কল্পনা করে দেখো, ওহে এদিকে এসো, এইখানে এসো ক্রিয়াপদটার সঙ্গে ওহের কোনো সম্পর্ক নেই। ধরো এরকম বললাম ওহে রাম এদিকে এসো, তার মানে এদিকে আসার কাজটা কে করবে? রাম করবে, তাই তো। তার সঙ্গে কি ওহের কোনো সম্পর্ক আছে? নেই, কিন্তু ওটা হচ্ছে সম্বোধন। হুম, কাজেই এই দুটোই কিন্তু আমাদের অকারক পদ। হ্যাঁ,
সম্বোধন করা মানেই ডাকা, একদম। আচ্ছা, এবারে আমাদের এখানে কি পড়তে হবে এক্সট্রা? যে কটা পড়িয়ে দিলাম এগুলো তো কারক সব কটা পড়ালাম, এরপরে বিভক্তি আর যে অনুসর্গ, এই দুটো পার্ট আমাদের অল্প করে বাকি আছে। বিভক্তি আর অনুসর্গ থেকে কি ধরনের প্রশ্ন আসবে প্রথমে বলি। বিভক্তি আর অনুসর্গের সংজ্ঞা পড়তে হবে, সেই সংজ্ঞা নোটস দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়বে। বিভক্তি মানেই হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ, হ্যাঁ, বা এমন কিছু বর্ণ যেগুলো থাকে বলেই শব্দটা পদে পরিণত হয়। হুম, এগুলো তোমরা সকলেই জানো, এটা নতুন করে কিচ্ছু বলার নেই। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে কোন কারকে কোন বিভক্তি ব্যবহার হয়, সেটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে, এবং সেটার একটা চার্ট আমাদের নোটে দেওয়া থাকবে, সেটা পড়তে হবে। হ্যাঁ, সেটা আমরা কি করে মনে রাখবো? হ্যাঁ, একটা বিশাল বড় চার্ট দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার কারণ যে যেগুলো এই গোটা ক্লাসে পড়ালাম সেই বিভক্তিগুলোই ব্যবহার হয়, সেই ধরনের উদাহরণেই তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, যে কোন ধরনের বিভক্তি ব্যবহার করা হচ্ছে, খুবই সহজ বেসিক্যালি। তোমরা উদাহরণগুলো পড়বে, মানে উদাহরণগুলো মুখস্থ করবে না, জাস্ট রিডিং পড়বে, তাহলেই বুঝে যাবে কি ধরনের বিভক্তি ব্যবহার হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে আরেকটা জিনিস বলার আছে, আরেকটা প্রশ্ন ভীষণভাবে দেয়, সেটা হচ্ছে তির্যক বিভক্তি কি। হ্যাঁ, তির্যক বিভক্তি খুব গুরুত্বপূর্ণ। তির্যক বিভক্তি মানে হচ্ছে, তির্যক বিভক্তি হলো এমন একটা বিভক্তি যেটা সব কারকে ব্যবহৃত হয়। হুম, যেমন ধরো, এটা মনে রাখবে, এটাও প্রত্যেকে নোট করে নাও। সব কারকে যে বিভক্তি ব্যবহার হয়, হ্যাঁ, যেমন এ বিভক্তি সব কারকেই মোটামুটি ব্যবহার হয়, ঠিক আছে? এটা মনে রাখবে যে তির্যক বিভক্তি মানেই হচ্ছে যে বিভক্তি সব কারকে ব্যবহার হয়, এবং উদাহরণ হচ্ছে এ বিভক্তি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, শূন্য বিভক্তি মানে আসলে কোন বিভক্তি জানো? শূন্য বিভক্তি মানে হচ্ছে অবিভক্তি। খুব গুরুত্বপূর্ণ এই দুটো। আসলে আমরা তো খুব অনেক সময় ওপর ওপর ব্যাপারটা বুঝে নিয়ে পড়ি, এই সূক্ষ্ম তথ্যগুলো কিন্তু বাদ চলে যায়। হ্যাঁ, ওই জন্য আমি আলাদা করে ক্লাসে এটা মেনশন করে দিলাম, এই দুটো খুব ট্রিকি প্রশ্ন, কিন্তু এটা আসে। হুম, আচ্ছা, এই মোটামুটি আমাদের কারক বিভক্তি, আর তো কিছু বলার নেই। আহ হ্যাঁ, মোটামুটি এইগুলোই বলার, আর কিছু তেমন বলার নেই। তোমরা যেটা করবে, খুব ভালো করে কারক বিভক্তির চার্টগুলো যেগুলো আমি আজকে ক্লাসে করালাম সেগুলো পড়বার চেষ্টা করবে। যদি কারোর কোনো কোয়ারি থাকে আমাকে অতি অবশ্যই জানাবে, আমাকে মেসেজ করতে পারো, বা যারা ইউটিউবে ক্লাসটা দেখবে তারা কমেন্ট বা কমেন্টে প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি উত্তর দিয়ে দেবো দেখে। পাশাপাশি তোমরা বাড়িতে যে ধরনের ব্যাকরণ বইগুলো আছে, ক্লাস 9 10 বা ছোটবেলার ব্যাকরণ বইও যদি থাকে, সেখানে যদি কারক বিভক্তির কোনো অধ্যায় থাকে, সেখানে তোমরা ছোট ছোট বাক্য নিয়ে তোমরা কারক বিভক্তি বাড়িতে অভ্যাস করার চেষ্টা করবে। হ্যাঁ, যত তোমরা প্র্যাকটিস করবে তত মানে তত বেশি কিন্তু স্পিডে তোমরা এগুলোর আনসার করতে পারবে। আচ্ছা, আরেকটা যেটা বলার সেটা হচ্ছে তোমাদেরকে কিছু বই সাজেস্ট আমি করব। অবশ্যই বামনদেব চক্রবর্তীর বইটি দেখো, কেননা ওই বইটিতে তোমরা কিন্তু প্রচুর উদাহরণ পাবে, যে উদাহরণগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের আজকে কারক বিভক্তির ক্লাস। তোমাদের এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা নিচে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা অফলাইন ক্লাসে জয়েন করতে পারো। তোমরা বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটে তোমরা যোগাযোগ করতে পারো। এই ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো, তোমাদের আরো কিছু কোয়ারি আছে কি নাকি, বা আরো কি কিভাবে আমরা ক্লাসটাকে ইন্টারঅ্যাক্টিভ করতে পারি, বা আরো কিভাবে ভালো করে ক্লাসটা নিতে পারি, সেই বিষয়ে যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু তোমরা নিচে কমেন্ট বক্সে জানাতে পারো।